আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে আরও একটি নতুন লাইভ ক্লাস নিয়ে যুক্ত আছি, তোমাদের মুন্না ভাইয়া। সো শুরুতেই আমাকে একটু বলো যে সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমিও একটু চেক করে নিচ্ছি। সো সবাই আমাকে একটু বলো যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যালো হ্যালো। বলো যে ভাইয়া ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, সো এই তো সবাই চলে আসতেছো, সবাই একটু দ্রুত চলে আসো। সবাই একটু দ্রুত চলে আসো এবং হচ্ছে যারা অলরেডি চলে আসছো তারা বন্ধুদের মেনশন করে দিতে পারো। ওকে, আজকে শুরুতেই একটু দুঃখ প্রকাশ করতেছি, আমাদের স্টুডিওতে স্মার্ট বোর্ডে একটু প্রবলেম হওয়ার কারণে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসটা নিব আজকে। ঠিক আছে, তোমরা হয়তো আজকে আমাকে দেখতে পারবে না, আমি ক্যামেরাটা অফ রাখবো, কারণ হচ্ছে দেখা গেছে যে অনেকেই হচ্ছে অনেক গ্রাম থেকে ক্লাস করে, যাতে করে সবাই সুন্দর মতো ক্লাসটা করতে পারে, কারো যদি নেটওয়ার্ক ল্যাক না করে, এই জন্য আমি ক্যামেরাটা অন করব না। যদি কখনো ক্লাসের প্রয়োজনে ক্যামেরা অন করতে হয় তখন অন করব, আপাতত ক্যামেরা অফ থাকবে। ওকে, সো সবাই একটু দ্রুত চলে আসো এবং যারা চলে আসছি তারা অবশ্যই একটু বন্ধুদের মেনশন করে দেন। ঠিক আছে, আমি একটু সময় দিয়ে নেব, যেহেতু আমরা হচ্ছে একটু লেট করে ফেলছি, কারণ আমি চেষ্টা করলাম অনেক যে দেখি প্রবলেমটা সলভ করা যায় কিনা আমাদের স্মার্ট বোর্ডের, কিন্তু আসলে সলভ করতে পারলাম না, বিধায় হচ্ছে তোমাদের এইভাবে নেওয়া। সো আমি একটা মিনিট ওয়েট করব এবং আমি আমার হচ্ছে মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের হচ্ছে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, যাতে করে সবাই জানতে পারে। তোমরা যারা এখনও আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি তোমাদের হচ্ছে পিন কমেন্ট আকারে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমি আর বেশি কথা বলবো না, আর 30 সেকেন্ডের মতো আমরা সময় নিব, দেন আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস আজকে কনিক পর্ব 1 ক্লাসটা করব। সো কনিক আমাদের হচ্ছে মোট 2টা ক্লাস করব আমরা কনিকের। সো আজকে হচ্ছে পর্ব 1, ইনশাল্লাহ কালকে পর্ব 2 করব। ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, সো সব কিছু ঠিকঠাক আছে তো, তাই না? ওকে ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ইংরেজি পারি না ভাইয়া, সাউন্ড মেবি আসতেছে না। কেন সাউন্ড আসতেছে না? আমি তো তোমাদের সঙ্গে ক্লাসে যুক্ত আছি, সাউন্ড আসবে। সব কিছুরই ক্লাস হবে। আমরা হচ্ছে ফিজিক্স আর ম্যাথটা যেহেতু সবার বেশি প্রবলেম হয়, সো ফিজিক্স আর ম্যাথটা আমরা একটু দ্রুত আগাই নিব, তারপরে অন্যগুলান করব। ওকে, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটায় চলে যাই। ঠিক আছে, সো দেখি আমাদের প্রথম কোশ্চেনটা কি বলা আছে। ওকে, সো প্রথম কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, তোমরা সবাই চেষ্টা করবা যে ভাইয়া যাতে করে নিজেরা অ্যান্সার করতে পারলে অবশ্যই অ্যান্সারটা বলবা। ঠিক আছে, সো দেখো প্রথম কোশ্চেনটা সবাই একটু পড়ি। দেখো, এই কোশ্চেনটা আমাদের কৃষিগুচ্ছতে 21-22 সেশনে আসা একটা প্রশ্ন। আর কণিক অধ্যায়ের গুরুত্ব যদি তোমাকে আমি বলি যে ভাইয়া কণিক অধ্যায়ের গুরুত্বটা কতটুকু, আসলে কণিক অধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে নর্মালি হচ্ছে খুব সহজ প্রশ্ন হয়, জাস্ট সূত্র একটু কষ্ট করে মুখস্থ রাখতে হয়। সূত্র মুখস্থ রাখতে পারলেই সকল কিছু পাওয়া যায়। ঠিক আছে, সো আমরা এমনভাবেই পড়বো যাতে করে ক্লাসে এমনভাবেই পড়বো যাতে করে এইখান থেকেই কমন চলে আসে একটা টপিক। আমরা যেই টপিকটা আসছে ওই টপিকটা 100% ক্লিয়ার তো করবই, তার পাশাপাশি আমরা ওই টপিকের আলোকে আদ্য প্রান্ত যা আছে সব কিছুই পড়ে ফেলবো। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে আমাদের। প্রথম কোশ্চেনটা বলছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস সি, রেখাটি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1 উপবৃত্তের স্পর্শক হলে আমাদের সি এর মান কত। তাহলে দেখো আমাদের এখানে কি বলতেছে ভাইয়া, যে একটা সরলরেখা আর একটা কি বলছে, একটা সরলরেখা আর একটা উপবৃত্তকে স্পর্শ করতেছে। এখন এই সি এর মান কত, অর্থাৎ সি মানে কি ভাইয়া, এই যে আমাদের দেখো ওয়াই অক্ষের কর্তৃত অংশের মানটা তোমার কাছে চাইছে। সো দেখো আমি তোমাদেরকে একটা শর্ত লিখে দিই। দেখো আমাদের যদি একটা সরলরেখা, ধরো আমাদের একটা বেসিক সরলরেখা আমাদের যদি এরকম থাকে যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক আছে, এই সরলরেখাটা, এই রেখাটি যদি আমাদের একটা এই রেখাটি আমাদের যদি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্ত, এটা কি ভাইয়া উপবৃত্ত, এই উপবৃত্তকে স্পর্শ করে, উপবৃত্তকে কি করে ভাইয়া স্পর্শ করে, তাহলে আমাদের কি হবে, এটা যদি স্পর্শ করে তাহলে আমাদের শর্ত একটা আছে। সেই শর্তটা কি ভাইয়া, সেই শর্তটা তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। সেই শর্তটা কি, যে ভাইয়া সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই শর্তটা কষ্ট করে কি করতে হবে ভাইয়া
এই শর্তটা কষ্ট করে তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা যে শুধুমাত্র উপবৃত্তের ক্ষেত্রেই আসে বিষয়টা এমন না, পরাবৃত্তের ক্ষেত্রেও আসে। সো আমরা আগে উপবৃত্তটা 100% শেষ করি, অ্যান্সারটা করি, তারপরে আমি তোমাদেরকে এই প্রশ্নটায় আর কি কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটাও তোমাকে দেখাবো, ওকে? সো দেখো আমাদের এখানে আলটিমেটলি আমাদের এখানে সি এর মানটাই তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদের এখানে ভাইয়া এই এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের এই যে উপবৃত্ত, এটা হচ্ছে এ, আর এটা কি ভাইয়া বি, বাট এটা এ আর বি না, কিন্তু এটা এ স্কোয়ারের মান, এটা বি স্কোয়ার মান। তার আমরা পাচ্ছি কি ভাইয়া, এ স্কোয়ার ইকুয়াল টু আমরা 4 পাচ্ছি, আবার বি স্কোয়ার ইকুয়াল টু 3 পাচ্ছি। আর আমাদের দেখো আলটিমেটলি এ স্কোয়ার বি স্কোয়ারই লাগবে। সো দেখো আমরা সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের মান কত ভাইয়া 4 ইন্টু এম স্কোয়ার। দেখো এম এর মান কত, দেখো এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো এম এর মান হচ্ছে 2 দেওয়া আছে, সরলরেখার সমীকরণের ঢালের মান কত ভাইয়া 2, তার মানে এম স্কোয়ার, তার মানে 2 দুগুণ 4 করে দিলাম আমরা। তারপরে দেখো প্লাস আমাদের কত হবে বি স্কোয়ারের মান কত ভাইয়া, বি স্কোয়ারের মান হচ্ছে 3। তাহলে দেখো 4 4 16 প্লাস 3, তার মানে 16 17 18 19 আসতেছে। তার মানে আমরা সি স্কোয়ার ইকুয়াল টু 19 পাচ্ছি, বাট আমাদের শুধুমাত্র সি এর মানটা চাইছে, অতএব আমরা সি ইকুয়াল টু রুট ওভার 19 পাচ্ছি, রুট ওভার 19। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো দেখো তো আমাদের রুট ওভার 19 কোথায় আছে, ফ্যান্টাস্টিকভাবে সি নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার। সো সবাই আমাকে একটু বলো দেখি ভাইয়া আমরা 100% বুঝতে পারলাম কিনা এই ম্যাথটা। সবাই আমাকে একটু বলো দ্রুত যে ভাইয়া 100% আমরা বুঝতে পারছি কিনা। যদি বুঝতে পারো তারপরে আমরা নেক্সটে যাব, এবং আলটিমেটলি এই প্রশ্নটা আর কি কীভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, সরল আমাদের হচ্ছে পরাবৃত্ত থেকেও আসতে পারে, ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দেবো। সো সবাই আমাকে একটু জানাও দ্রুত যে ভাইয়া আমরা এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছি কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ওকে? সো সবাই দ্রুত একটু বলো যে ভাইয়া 100% বুঝতে পারছি কিনা, দ্রুত কমেন্ট করো একটু যে ভাইয়া বুঝতে পারছি কিনা। সবাই 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 দ্রুত একটু কমেন্ট করো যে 100% বুঝতে পারছি কি না, তাহলে আমরা নেক্সটে চলে যাব, ওকে? আর আমি শুরুতেই কিন্তু একটু দুঃখ প্রকাশ করছি, আমরা স্টুডিওতে একটু প্রবলেম হওয়ার কারণে আজকে কিন্তু এই ল্যাপটপ দিয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাসটা নিতে হচ্ছে। সো আমাকে না দেখলেও মানে কোনো প্রবলেম হবে না, আলটিমেটলি তোমাদের ক্লাস করা নিয়ে কথা, ক্লাসটা করো, আমরা যেভাবে ক্লাস করি সেভাবেই ক্লাস করতেছি। সো আমাকে মনে করো দেখতে পাচ্ছ না, এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা তোমাদের কি অসুবিধা হচ্ছে কোনো, আমাকে একটু বলতে পারো যে ভাইয়া ক্লাস করতে কি কোনো অসুবিধা হচ্ছে, একটু দ্রুত রেসপন্স করো। ক্লাস করতে কি কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, তাহলে আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। সো একটু বলো যে ভাইয়া দ্রুত কোনো প্রবলেম হচ্ছে কিনা, ক্লাসটি করতে খুব প্রবলেম হচ্ছে। আমি আশা করি যে আমাকে না দেখা গেলেও আমার কথা শোনা যাচ্ছে এবং আমি ক্লাসটা নিচ্ছি তোমাদের মুন্না ভাইয়া, সো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা দ্রুত স্টুডিওর প্রবলেমটা সলভ আউট করার চেষ্টা করব ইনশাল্লাহ, তোমাদের সাথে আবারও সামনে আমাদের হচ্ছে ফেস দেখা হবে ইনশাল্লাহ, ওকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তো সবাই বলতেছো যে না, ঠিক আছে, ওকে। সো চলো আমরা আমাদের তাহলে নেক্সটে চলে যাই, ঠিক আছে? ওকে, না ভাইয়া সব ঠিক আছে, ওকে ধন্যবাদ। সো দেখো আমি তোমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে একদম পিন কমেন্ট আকারে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি। সো সবাই যারা এখনও যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? সো দেখো আমরা এটা কি শিখলাম, একটা পরাবৃত্ত যদি একটা কি হয়, একটা উপবৃত্তকে স্পর্শ করে, বাট এই কোশ্চেনটা আর একভাবে ঘুরায় আসতে পারে। সো চলো আমরা সেটা একটু দেখে নেই। আমরা একটা প্রশ্নই যে শুধুমাত্র শিখবো বিষয়টা এমন না, এই প্রশ্নটা আর কি কীভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সকল কিছুই কিন্তু আমরা শিখবো ইনশাল্লাহ। সো দেখো আমাদের আলটিমেটলি যদি পরাবৃত্তকে স্পর্শ করে, দেখো পরাবৃত্তর ক্ষেত্রে অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তর সমীকরণ, কি পরাবৃত্তর সমীকরণ, ঠিক আছে? সো পরাবৃত্তের ক্ষেত্রে দেখো আমাদের এই পরাবৃত্তটা যদি আমাদের কি একটা সরলরেখাকে স্পর্শ করে, দেখো স্পর্শক যদি হয় একটা সরলরেখা, স্পর্শক যদি হয় আমাদের কি ভাইয়া যে y ইকুয়াল টু mx প্লাস সি, সরলরেখা হলে আমাদের কি হবে, হলে আমাদের এই সি এর মানটা বের করতে বলে মাঝে মাঝে, যে ভাই সি এর মান কত, তার মানে সি ইকুয়াল টু আমাদের তখন হবে a ডিভাইডেড বাই এম। এই শর্তটা অবশ্যই সুন্দর মতো মাথায় রাখতে হবে, ওকে? অবশ্যই সুন্দর মতো মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের এর আগে শিখলাম কি ভাইয়া, উপবৃত্ত। দেখো এই প্রশ্নটা আমি আবার দেখাই নিচ্ছি, দেখো এটা একটা কি সরল রেখা, এটা কি ভাইয়া সরল রেখা, আর এটা কি ছিল উপবৃত্ত, ঠিক আছে? বাট এখন আমরা কি শিখতেছি ভাইয়া, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা সরল রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে, একটা সরল রেখা, এটা আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা। সো আচ্ছা একটু ওয়েট করো। সো দেখো এটা হচ্ছে আমাদের কি ভাইয়া একটা সরল রেখা, এটা হচ্ছে সরল রেখা। এখন সরল রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে তখন ব্যাপারটা কি হবে, তখন হচ্ছে আমাদের এই সি এর মানটা মাঝে মাঝে বের করতে বলতে পারে। সো সি ইকুয়াল টু আমাদের হবে কি ভাইয়া a ডিভাইডেড বাই এম,
ঠিক আছে। এখন দেখো এই পরাবৃত্ত সমীকরণ তো আমাদের কি, এটা তো আমাদের এক্স অক্ষকে ধারণ করতেছে, ওয়াই অক্ষকেও তো ধারণ করতে পারে। সো পরাবৃত্তের আরেকটা সমীকরণ যে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাও তো থাকতে পারে। সো এটার ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে। এই পরাবৃত্তটা যদি আমাদের একটা আমাদের হচ্ছে সরলরেখাকে স্পর্শ করে, অর্থাৎ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাকে যদি স্পর্শ করে তখন আমাদের সি এর মানটা কি হবে জানো? তখন আমাদের সি ইকুয়াল টু হবে যে ভাইয়া মাইনাস এ এম স্কোয়ার। ঠিক আছে। সো দেখো আমাদের এখানে খেয়াল রাখতে হবে কয়টা বিষয়ের উপর, যে ভাইয়া আমাদের যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, নর্মালি তোমরা এইটাই সবসময় বেশি দেখতে পারবা। দেখো একটা 3 স্টার দিয়ে নিচ্ছি, এটাই সবসময় বেশি দেখতে পারবা। এটার ক্ষেত্রে আমাদের যদি একটা সরলরেখা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাকে যদি স্পর্শ করে তাহলে আমরা কি জানবো, যে সি ইকুয়াল টু আমরা a ডিভাইডেড বাই এম, এটা দিয়ে করবো। বাট যদি আমাদের সমীকরণটা থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তখন যদি একটা সরলরেখাকে স্পর্শ করে ভাইয়া, তখন আমাদের সি, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষের কর্তৃত অংশকে সি প্রকাশ করতেছি আমরা, এই সি এর মানটা কি হবে, যে মাইনাস এ এম স্কোয়ার। সো এই জিনিসটা 100% আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? একটু আমাকে দ্রুত জানাও যে ভাইয়া এই জিনিসটা আমরা 100% ক্লিয়ার কি না, এই জিনিসটা 100% ক্লিয়ার কিনা। দেখো আমি তোমাদেরকে অনেক কিছু কিন্তু নোট করে দিচ্ছি, ঠিক আছে। এই নোটটা পাওয়ার জন্য আলটিমেটলি কি করতে হবে, জাস্ট ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে ইনবক্সে একটা মেসেজ দিবা, ঠিক আছে। ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ দিলে পুরো দাগানো স্লাইডটা পেয়ে যাবে। এখন কষ্ট করে ক্লাসের মাঝেই হচ্ছে নোট করার দরকার নাই, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং ক্লাসটা সুন্দর মতো করো। এই তো আমাদের হচ্ছে এই যে দেবনাথ হচ্ছে শেয়ার করে ফেলছো, ওকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো চলো এখন তাহলে আমরা নেক্সটে যাবো। সো সবাই আমাকে একটু আবার বলো দেখি ভাইয়া যে আমাদের 100% ক্লিয়ার কিনা। সবাই দ্রুত একটু বলো যে আমাদের এটা 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। ওকে, এই কমেন্ট করতে হবে কিন্তু। আজকে আমাকে দেখতে পাচ্ছ না বিধায় যে কমেন্ট করবে না, বিষয়টা এমন না। কমেন্ট না করলে কিন্তু ক্লাস নিব না, কারণ আমি কাদের শিখাচ্ছি, তারা শিখতে পারতেছে কিনা, তারা বুঝতে পারতেছে কিনা, এটা কিন্তু আমাকে জানতে হবে। না হলে তো আমি আলটিমেটলি ক্লাসটা করায় উপকার আলটিমেটলি তোমাদের ওইভাবে হবে না। সো কোনো জায়গায় যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই ভাইয়াকে বলবা যে ভাই এই টপিকটা বুঝি নেই বা এই জায়গায় বুঝি নেই, এই জিনিসটা আবার বুঝাই দেন, ঠিক আছে। সো চলো 100% ক্লিয়ার। আচ্ছা ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো ভাইয়া নেক্সট প্রশ্নটা কি বলছে। নেক্সট প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে সরল রেখার সাথে একটু লিঙ্ক আপ আছে। সো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসে, যে ভাই একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের লিঙ্ক আপ, এই টাইপের প্রশ্নগুলো একটু পরীক্ষায় আসে, ঠিক আছে। সো দেখো এখানে কি বলছে, যে ভাইয়া আমাদের আর কস স্কোয়ার থিটা প্লাস আমাদের কি বলছে কস থিটা মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখাটা কি হবে, বৃত্ত হবে নাকি আমাদের হচ্ছে উপবৃত্ত হবে নাকি আমাদের পরাবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে, ঠিক আছে, কোনটা হবে। সো এইটা কিন্তু তোমাদের পারা উচিত। দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারো, বলো দেখি ভাইয়া সবার আগে কে অ্যান্সার করতে পারো। দেখো আমাদের এটা কোনটা রাইট অ্যান্সার হবে, বলো কোনটা রাইট অ্যান্সার হবে। সবাই একটু চেষ্টা করে দেখি। এই তো অ্যান্সার অলরেডি স্মিতা দিয়ে ফেলছো। বাকি সবার অ্যান্সার দেখতে চাই, আমি একটু সময় দিচ্ছি তোমাদের। এই তো এসা অ্যান্সার করে ফেলছো, আরে জোস। তারপরে হালদার অ্যান্সার করে ফেলছো, ধন্যবাদ। সো দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ, বাট এই কোশ্চেনটা আমাদের একটু কার হেল্প নিতে হবে ভাইয়া, সরল রেখা অধ্যায়ের হেল্প নিতে হবে। সরল রেখা অধ্যায় আমরা অলরেডি শিখে ফেলছি। সরল রেখা অধ্যায়ের মধ্যে একটা টপিক আছে, সেটা কি স্থানাঙ্ক। সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে স্থানাঙ্ক টপিক। এখন স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কিন্তু পোলার এবং কার্তেশীয় পড়ছিলাম। কি পড়ছিলাম ভাইয়া, পোলার এবং কার্তেশীয়। সো আমাদের এখানে পোলার এবং কার্তেশীয় একটু হেল্প লাগবে। সো কার্তেশীয়র ক্ষেত্রে আমরা কি শিখছিলাম ভাইয়া, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি ভাইয়া, আর সাইন থিটা, ওকে। আবার পোলারের ক্ষেত্রে কি শিখছিলাম ভাইয়া, পোলার হচ্ছে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। সো আর ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, যে ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার বেসিক সূত্রটা কি ভাইয়া, যে ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, ওকে। সো এই সূত্রটা আমরা সবাই জানি। সো দেখো এখন আমাদের যে ভাই বৃত্ত বা উপবৃত্ত বা পরাবৃত্ত হইতে গেলে আমাদের কি লাগবে ভাই, এক্স স্কোয়ার বা এক্স বা ওয়াই লাগবে। বাট এইখানে দেখো তো ঝামেলাটা হচ্ছে যে ভাই আমাদের এক্স ওয়াই নাই, আমাদের আর থিটা। তার মানে এই সমীকরণটা কিসে আছে, কার্তেশীয় না পোলার? আমাকে একটু কমেন্ট সেকশনে অ্যান্সার দাও দেখি ভাইয়ারা, যে এই সমীকরণটা আমাদের কার্তেশীয়তে আছে নাকি পোলারে আছে। সবাই দ্রুত দেখি তোমরা ব্যাপারটা ধরতে পারো কিনা, এটা কার্তেশীয়তে আছে নাকি পোলারে আছে, দ্রুত কমেন্ট সেকশনে একটু আমাকে জানাও যে ভাইয়া এটা কার্তেশীয়তে আছে নাকি পোলারে আছে। সবাই একটু দ্রুত আমাকে জানাও যে ভাইয়া এটা কার্তেশীয় নাকি পোলার, দ্রুত
কার্তেশীয়তে আছে নাকি পোলারে আছে? কমেন্ট করতে হবে কিন্তু। পোলার, এই তো সুজন সবার আগে কমেন্ট করে ফেলছো। এই বাকিরা কমেন্ট করো না কেন? কমেন্ট করতে হবে। ভুল হলেও কোনো সমস্যা নাই, ভাইয়া তো আছি, তোমাদের মুন্না ভাইয়া তো আছি, ইনশাল্লাহ আমরা যে কোনো কিছু ভুল হলেই শুধরাই দেবো। যেমন এই যে হালদার বলছো কার্তেশীয়, এই বুদ্ধুরাম কার্তেশীয়, কার্তেশীয় কেমনে চিনবা জানো? কার্তেশীয় মেইন চেনার উপায় হচ্ছে যে ভাই এখানে এক্স ওয়াই, কার্তেশীয়তে এক্স ওয়াই থাকবে, ঠিক আছে? কার্তেশীয় মানেই হচ্ছে এক্স ওয়াই। দেখো কার্তেশীয় কেমনে চিনবা? এক্স ওয়াই, যদি এক্স ওয়াই দিয়ে সমীকরণটা থাকে সেখানে আমরা কার্তেশীয় বলবো, বাট আর থিটা যারা যদি থাকে তাহলে আমরা পোলারে বলবো। ভাই এখানে কোনো এক্স ওয়াই আছে? এই হালদার মাইর দেওয়া উচিত তোমারে, যে এখানে কোনো, দেখো এখানে কোনো এক্স ওয়াই আছে? সো এক্স ওয়াই নাই, তার মানে এটা পোলারে আছে। এটা কিসে আছে ভাইয়া? পোলার। এটা কিসে আছে? পোলার। তাহলে দেখো আমরা এখন দেখো এখানে আমাদের এক্স ওয়াইতে রূপান্তর করতে হবে, তারপরে আমাদের নির্ণয় করতে হবে যে ভাই এটা আদৌ বৃত্ত, পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত সেটা। সো দেখো আমরা এখানে সূত্র ফেলাইতে হবে। আমরা অলরেডি সূত্র জানি যে ভাইয়া এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আবার আর একটা সূত্র জানি আর ইকুয়াল টু আমাদের কি ভাইয়া? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো দেখো এখানে কিন্তু আর মহাশয় আছে। এখানে কি আছে রে? এখানে হচ্ছে আর মহাশয় আছে। সো আর এর জায়গায় আমরা কি করতে পারবো? দেখো আর, তার মানে দেখো আর এর জায়গায় বসাই দিতে পারবো। তার আগে দেখো এই যে কস থিটার কিন্তু কোনো সূত্র জানি না। কস থিটার কোনো সূত্র জানি না ভাইয়া, কস থিটার কোনো সূত্র জানি না। তার মানে আমার আর কস থিটার সূত্র জানি, তার মানে এখানে একটা আর লাগবে, তাই না? সো আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করার জন্য যেই ফরমেশনটা দরকার সেটা একটু সাজাই নিব। তাহলে সবগুলোর সাথে আর একটা যোগ করে দাও। তাহলে দেখো এখানে কি আসতেছে ভাইয়া? আমাদের আর স্কোয়ার কস স্কোয়ার, আমাদের কি থাকতেছে? থিটা প্লাস আর কস থিটা প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, সরি এখানে মাইনাস হবে, ঠিক আছে? সো দেখো এখন আমরা আর কস থিটা ইকুয়াল টু কি লিখতে পাই জানি ভাইয়া? দেখো এই একটু আগে শিখছি, আর কস থিটা ইকুয়াল টু কি লেখা যায়? যে ভাইয়া এক্স, তার মানে দেখো এখানে আমরা এক্স স্কোয়ার লিখতে পারতেছি। আবার আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার কেন লিখলাম? যার কারণ এই যে স্কোয়ার আছে, তার মানে আমি হোল স্কোয়ার একদম ডিরেক্ট স্কোয়ার করে দিলাম। আবার দেখো আর কস থিটা, আর কস থিটা ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া? আর কস থিটা ইকুয়াল টু এক্স লেখা যায়। সো আমি এক্স বসাই দিলাম, তারপরে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো সরি আর স্কোয়ার, আর ইকুয়াল টু যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়, তার মানে আমাদের কি আর স্কোয়ার ইকুয়াল টু জাস্ট এক্স স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা জিরো পাচ্ছি। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটা, তার মানে থাকতেছে কি আমাদের? যে ভাইয়া আমাদের মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আছে। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পাইলাম আমরা। তাহলে দেখো এখন আমরা এটাকে একটু সাজাই লিখি ভাইয়া, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স। দেখো এই যে 4 4 কাটা দিলে 1ই থাকে, আর এটার সাথে মনে মনে আমাদের এক আছেই তো, তাই না? তাহলে দেখো এটা আমাদের কার সূত্র ভাইয়া? যে পরাবৃত্তের আদর্শ সমীকরণটা কি জানো ছিল? যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। পরাবৃত্তের আদর্শ সমীকরণটা কি জানি ছিল? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। সো আমরা কিন্তু সেই আদর্শ সমীকরণের সাথে মিল পাচ্ছি যে ভাইয়া তাহলে এটা আমাদের কিসের সমীকরণ হবে রে? পরাবৃত্ত। তাহলে আমাদের এটা কিসের সমীকরণ হবে ভাইয়া? পরাবৃত্ত। তার মানে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিক ভাবে কি ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো 100% সবার ক্লিয়ার কিনা ভাইয়া? আমাকে একটু জানাও দেখি, সবাই একটু জানাও যে ভাইয়া 100% আমাদের ক্লিয়ার কি না? 100% ক্লিয়ার কি না? সবাই একটু দ্রুত আমাকে জানাও যে ভাইয়া 100% ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম কি না। সবাই দ্রুত একটু রেসপন্স করবা, তাহলে আমি দ্রুত ক্লাসটা শেষ করে দিতে পারবো এবং তোমরা দ্রুত আবার নিজেদের পড়ার টেবিলে বসে যাবা। আচ্ছা সুজন বলছো আবার, আর ভাইয়া আরেকবার। আচ্ছা ঠিক আছে, দেখো এটা এই সহজ একটা ম্যাথ রে, হাই হাই এটা বুঝতেছো না কেন? দেখো আমাদের যে কোনো একটা সমীকরণ যদি থাকে, আমরা নর্মালি কি জানি যে ভাইয়া আমাদের বৃত্ত সমীকরণ কি ভাই? আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। আবার উপবৃত্ত বা অধিবৃত্ত সূত্র কি জানি আমরা? উপবৃত্তর তাহলে আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আবার অধিবৃত্ত সূত্র কি জানি ভাইয়া? এখানে মাইনাস হয়, ঠিক আছে? তারপরে যদি আমরা ডিরেক্ট সমীকরণ অনুযায়ী যাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবেই। তার মানে দেখো আমাদের মেইন টার্গেট তুমি দেখে বুঝতে হবে যে ভাইয়া আমার হচ্ছে সমীকরণটা আমাকে এক্স বা ওয়াইতে কনভার্ট করতে হবে। দেখো এখানে তো এক্স আর ওয়াই তো নাই, তাহলে তুমি দেখে কি বুঝবা? আলটিমেটলি এখানে তোমাকে আগে এক্স বা ওয়াইতে কনভার্ট করতে হবে। যেহেতু আমার এখানে পোলার, এটা কি এসে আছে? এই সমীকরণটা পোলারে আছে। কিসে আছে ভাইয়া? পোলারে আছে। তাহলে পোলার থেকে আমাকে কি করতে হবে? কার্তেশীয়তে নিয়ে যেতে হবে, অর্থাৎ এক্স ওয়াইতে নিয়ে যেতে হবে। তারপরে আমাকে নির্ণয় করতে হবে, দেখতে হবে যে ভাইয়া এটা আসলে কিসের সমীকরণ দাঁড়াচ্ছে। ওকে, সো দেখো আমরা এখান থেকে ডিরেক্ট এই যে কার্তেশীয়র সমীকরণ সূত্র দিয়ে আমরা কার্তেশীয়তে আনছি। তারপরে দেখতেছি যে ভাইয়া ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে, অর্থাৎ আমাদের পরাবৃত্তর সাথে বলতেছে। তার মানে এই জন্য আমরা পরাবৃত্ত দাগাই দিলাম। সো সুজন বুঝতে পারছো ব্যাপারটা ভাইয়া? সো তোমাকে টার্গেটে রাখতে হবে যে ভাই
বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যাই হোক না কেন এক্স ওয়াইতে কনভার্ট করতে হবে আগে। এক্স ওয়াই না হলে তো তুমি তো বুঝবা না ভাইয়া যে এটা কিসে আছে। সো পোলার থাকলে অবশ্যই আগে কার্তেশীয়তে রূপান্তর করতে হবে সমীকরণটাকে, তারপরে তোমাকে চেক দিয়ে দেখতে হবে যে এই কোশ্চেনটা এই প্রশ্ন আমাদের কার সাথে, কার আদর্শ সমীকরণের সাথে বনতেছে। সো এটা আমাদের কি, আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে বনছে। সো আমাদের দ্যাটস ওয়াই এটা আমাদের কি পরাবৃত্ত। ওকে, সো 100% ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। সো চলো আমরা তাহলে নেক্সটে চলে যাই, ঠিক আছে? সো নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। সো এটা কৃষি গুচ্ছতে 19-20 সেশনে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো সবাই একটু মনোযোগ দাও, দেখো কি বলছে যে ভাইয়া 5y² - 2x = 0 পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি? ঠিক আছে। সো দেখো পরাবৃত্তের উপকেন্দ্র কোনটা, এখন দেখো পরাবৃত্তের উপকেন্দ্র, এখন সবার আগে তোমাকে কি করতে হবে ভাই, পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয়ের সূত্র কি সেটা তোমাকে জানতে হবে, তাই না? পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয়ের সূত্র কি সেটা তোমাকে আগে জানতে হবে। ওকে, এখন এই যে এইখানেই তোমরা ঝামেলা পাকায় বসে থাকো যে ভাই সূত্র তো মনে থাকে না, এত সূত্র কিভাবে মনে রাখবো? সকল সূত্র মনে রাখার দরকার নাই ভাই, তুমি যেগুলান গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেগুলান সূত্র জাস্ট মনে রাখবা। সো দেখো পরাবৃত্তের ক্ষেত্রে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র আগে রিমাইন্ডার করে দেই বা লিখে দেই বা বলে দেই যে কোনগুলান সবসময় বেশি আসে পরাবৃত্তের ক্ষেত্রে। দেখো আমরা পরাবৃত্তের ক্ষেত্রে কি কি আমরা অবশ্যই খেয়াল রাখবো। দেখো মুন্না ভাইয়ের ক্লাস মানেই শুধু প্রশ্ন ব্যাংক সমাধান না, আমরা এমনভাবেই ক্লাস করি যাতে করে এই টপিক থেকে যে কোনোভাবেই তোমার কাছে প্রশ্ন আসলে তুমি যাতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। সো দেখো পরাবৃত্তের ক্ষেত্রে দেখো আমাদের শীর্ষবিন্দুটা লাগে, শীর্ষবিন্দু সবাই জানি আমরা ভাই। পরাবৃত্তের ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে y² = 4ax যদি থাকে, অথবা আমাদের x² = 4ay থাকে। ওকে, আচ্ছা। সো শীর্ষবিন্দু দুইটার ক্ষেত্রেই আমাদের 0 0, এটাও হচ্ছে 0 0। ওকে, আচ্ছা। তারপরে কিন্তু আমাদের উপকেন্দ্রের আরেক নাম কি কেউ বলতে পারবা? এই কমেন্ট সেকশনে আমাকে কেউ বলতে পারবা যে ভাই উপকেন্দ্রকে আর কি বলা হয়? উপকেন্দ্রের আরেক নাম কি? পরীক্ষায় সবসময় যে উপকেন্দ্র আসবে বিষয়টা এমন না, উপকেন্দ্রের আরও একটা নাম আছে। সো কেউ বলতে পারবা আমাকে? কেউ বলতে পারবা ভাইয়া উপকেন্দ্রের আরেকটা নাম কি? আচ্ছা তোমরা অলরেডি কমেন্ট করতেছো, অ্যান্সার দিয়ে ফেলতেছো, আরে জোস, ধন্যবাদ। সো দেখো এখন আমি যেটা প্রশ্ন করছি সেটার একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করে দেখি যে ভাইয়া উপকেন্দ্রের আরেকটা নাম কি? উপকেন্দ্রের আরেকটা নাম কি কেউ বলতে পারবা? এই তো এসা সবার আগে অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া ফোকাস। সো সাবাস, ধন্যবাদ। উপকেন্দ্রের আরেকটা নাম হচ্ছে ফোকাস, ঠিক আছে। সো উপকেন্দ্রের বা ফোকাস আমরা y² = 4ax যদি সমীকরণটা হয়, তাহলে আমরা উপকেন্দ্র কি জানি যে ভাইয়া a, 0। আর যদি x² = 4ay হয়, তাহলে আমরা কি জানি যে ভাইয়া 0, a। ওকে, এতটুকু জাস্ট মনে রাখতে হবে। তারপরে দেখো নিয়ামক রেখার আরেকটা নাম কি বলো দেখি ভাইয়া? নিয়ামক বা এটার আরেকটা নাম আছে, একটু বলতে পারবা কেউ? নিয়ামক বা এটার আরেকটা নাম আছে, কেউ বলতে পারবা? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি যে ভাইয়া এটার আরেকটা নাম আছে, একটু দেখি যে কে পারি আমরা। একটু দেখি নিয়ামকের আরেকটা নাম কি ভাইয়া? দ্রুত নিয়ামকের আরেকটা নাম কি বলার চেষ্টা করি আমরা। নিয়ামকের আরেকটা নাম কি? সবাই একটু দ্রুত আমাকে বলার চেষ্টা করো দেখি যে ভাইয়া নিয়ামকের আরেকটা নাম কি? দ্বিকাক্ষ। আরে সাবাস, ধন্যবাদ। সো দেখো নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ, তার মানে দ্বিকাক্ষ, এগুলো কিন্তু মনে রাখতে হবে রে। পরীক্ষার হলে সবসময় যে নিয়ামক থাকবে বিষয়টা এমন না, দ্বিকাক্ষও থাকতে পারে। সো নিয়ামক রেখার এখানে সমীকরণটা কি হবে? y² = 4ax এর ক্ষেত্রে যে ভাইয়া x + a = 0, আর এখানে কি হবে ভাইয়া? আমাদের y + a = 0 হবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো আর কি লাগবে এখান থেকে আরেকটা লাগবে যে ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো আমি এই যে সূত্র রিমাইন্ডার করে দিচ্ছি না, কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের কাছ থেকে প্রশ্ন সমাধান করে নেব, এগুলোর প্রশ্ন আছে, ঠিক আছে? এই জন্য সূত্রগুলো তোমাদের একটু রিমাইন্ডার করে দিচ্ছি। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ভাইয়া? যে এটারও ক্ষেত্রে mod 4a, এটারও ক্ষেত্রে mod 4a, ঠিক আছে? দুইটা একই জিনিস, ঠিক আছে? সো এই কয়েকটা সূত্র অবশ্যই তোমাকে মুখস্থ রাখতেই হবে ভাইয়া, এগুলান পরীক্ষায় বেশি আসে। সো দেখো এই ব্যতীত আরও অনেক সূত্র আছে ভাই, আরও কয়েকটা সূত্র আছে, 3-4টা সূত্র আছে পরাবৃত্তের জন্য, বাট ওগুলান বেশি একটা গুরুত্বপূর্ণ না। সো এই কয়েকটা সূত্র দেখো আমি 3 স্টার দিয়ে রাখলাম। সো অবশ্যই কি করবা রে? অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, অবশ্যই কি করতে হবে ভাইয়া? মুখস্থ করে রাখতে হবে। ওকে, আচ্ছা। সো এখন চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে ফিরে যাই যে ভাইয়া প্রশ্নটা কি বলছিল আসলে, প্রশ্নটা আমাদের কি বলছিল। সো চলো একটু দেখে আসি প্রশ্নটা বলছিল যে ভাইয়া 4y²
মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো উপকেন্দ্র কত, পরাবৃত্তের উপকেন্দ্র কত। তাহলে দেখো উপকেন্দ্র আমরা কি জানি ভাইয়া, যে যেহেতু ওয়াই স্কোয়ার আছে তার মানে আমরা কার সঙ্গে তুলনা করব, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে। তার মানে আমাদের উপকেন্দ্র হচ্ছে a, 0। তার আগে আমাকে এর মানটা বের করে নিতে হবে, অর্থাৎ আমাকে এই সমীকরণটাকে পরাবৃত্তের আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। কি ভাইয়া, পরাবৃত্তের আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে, আদর্শ সমিতে। সো দেখো আদর্শ সমিতে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে ভাইয়া 5y স্কোয়ার ইকুয়াল টু আমরা 2x লিখতে পারতেছি। তারপরে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5x লিখতে পারতেছি। এখন দেখো ভাই আমাকে 2 ডিভাইডেড বাই 5 তো দরকার নাই, আমার দরকার হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই যে এর মানটা লাগবে আমার, তাই না, এর মানটা এখানে লাগবে। সো দেখো এইখান থেকে আমরা কি করব, তাহলে আমরা ফরমেশনটা একটু সাজাই নিই। দেখো y স্কোয়ার ইকুয়াল টু 4, আমরা যদি এইভাবে করি আসলে y স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে যদি আমরা একটু টেকনিক খাটিয়ে যে ভাই 4 ডিভাইডেড ইন্টু 1 ডিভাইডেড বাই 10 ইন্টু এক্স, তাহলে দেখো ঘুরে উল্টে কাটাকাটি করো, যে ভাই 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তার মানে 2 ডিভাইডেড বাই 5ই কিন্তু আসতেছে। তার মানে দেখো এখন কিন্তু 4ax, অর্থাৎ এই জিনিসটাকে আমরা কি বলতে পারতেছি, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখো এই জিনিসটাকে আমরা বলতেছি যে ভাইয়া a, তাই না, এই জিনিসটাকে বলতেছি a। তাহলে উপকেন্দ্রক এইভাবে আমাদের উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করা হয়। সো এস আমরা কি জানি a, 0। তাহলে এর মানটা কত ভাইয়া, এর মানটা পাইলাম আমরা 1 ডিভাইডেড বাই 10, তার মানে আমাদের 1 ডিভাইডেড বাই 10, 0। তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে ভাইয়া, কোন অপশনটা? তোমরা অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছো, অনেকেই না বেশিরভাগই অ্যান্সার দিয়ে ফেলছো। সো সবাইকেই ধন্যবাদ। সো আমাদের কি হবে রে, সি হবে। সো সবাই আমাকে একটু জানাও দেখি যে 100% আমরা বুঝতে পারলাম কিনা এই কোশ্চেনটা। 100% বুঝছি, 100% বুঝছি রে। একটু কমেন্ট সেকশনে আমাকে রেসপন্স করো যে ভাইয়া আমরা 100% বুঝতে পারলাম কি না, 100% বুঝতে পারলাম কি না, 100% বুঝতে পারছি কিনা সবাই দ্রুত একটু আমাকে জানাও, সবাই দ্রুত আমাকে একটু জানাও। এই ক্লাসের উপস্থিতি আজকে কম কেন, আমাকে দেখতে পাচ্তেছো না তাই ক্লাসের উপস্থিতি কম নাকি তোমরা ঠিকঠাকভাবে শেয়ার করো নাই? কে কে শেয়ার করছো ভাইয়া একটু আমাকে দেখি কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে একটু সাড়া দাও দেখি যে ভাইয়া কে কে ক্লাসটা শেয়ার করছি। আর যারা এখনও শেয়ার করিনি তারা অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখেন দেখি যে ভাইয়া শেয়ার ডান। ঠিক আছে, লাস্ট মুহূর্তে দেখো ভাইয়া তোমাদের জন্য ভাইয়ার আসলে আলটিমেটলি হচ্ছে পক্ষ থেকে আমি আমার চেষ্টা করতেছি যে আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদের আসলে আলটিমেটলি যাতে আমি যতটুকু জানি তোমাদের মাঝে আলটিমেটলি সেতটুকু শেয়ার করে তোমাদের একটু হলেও উপকারে করার চেষ্টা করতেছে। সো এই উপকারটা যাতে তোমাদের মধ্যেই সীমাবদ্ধ শুধু না থাকে, যাতে করে সবার মধ্যে ছড়িয়ে যায়। ঠিক আছে, তোমাদের বন্ধু বা তোমাদের বান্ধবী যারা বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, যাতে করে সবার আলটিমেটলি একটু হলেও উপকারে আসে। সো তোমাদের এই একটা শেয়ার বা একটা মেনশন অনেকেরই কাজে লাগবে ভাইয়া। ঠিক আছে, তোমাদের একটা শেয়ার বা একটা মেনশন অনেকেরই এই প্রিপারেশনটাকে, লাস্ট মুহূর্তের প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কাজে লাগবে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। সো তোমরা কষ্ট করে ভাইয়া, কষ্ট করে আলটিমেটলি একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সো এই তো সবাই শেয়ার করছি, আরে জোস, যারা শেয়ার করছি ভাইয়া তাদের ভাইয়ার অন্তরস্থল থেকে ধন্যবাদ। ওকে, সো চলো আমার বেশি সময় নষ্ট করবো না, নেক্সটে চলে যাবো। সো নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা আমাদের কি বলা আছে, সো সেটা একটু দেখবো আমরা। সো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোমরা সকলেই জানো আমাদের কৃষি এক্সাম বেসে অলরেডি সুন্দরভাবে পরীক্ষা চলতেছে। আজকে আমাদের কি আছে, আজকে পরীক্ষাটা কি রে, আজকে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পেপার ফাইনালটা আমাদের আছে। ঠিক আছে, সো আলটিমেটলি এই এক্সাম ব্যাচে কিন্তু আমরা এখনও এই ডিসকাউন্ট অফার চালু রাখছি, অর্থাৎ তোমরা মাত্র 250 টাকা দিয়ে এই এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারবা। এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এবং লাস্ট মুহূর্তে আমরা পূর্ণাঙ্গ 5টা 100 মার্কের মডেল টেস্ট নিব, সব কিছু ইনক্লুডেড থাকবে। মাত্র 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আলটিমেটলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01568252361, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো যারা এখন ভর্তি হবা, যে কয়েকটা পরীক্ষা হয়ে গেছে ওই পরীক্ষাগুলোর সম্পূর্ণটাই তুমি আবার রিটেক দিতে পারবা, অর্থাৎ ওই পরীক্ষাগুলো তুমি দিতে পারবা। এই পরীক্ষাগুলো হচ্ছে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপস বিদ্যাপীঠের মাধ্যমে। ওকে, আচ্ছা, সো যারা ভর্তি হবা তারা অবশ্যই পেজে ইনবক্স করবা অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবা। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো নেক্সট প্রশ্নটা কি বলা আছে, একটু মনোযোগ দেই আমরা। দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তাহলে দেখো আমাদের কি বলছে যে ভাইয়া
উপবৃত্ত, সরি উপবৃত্ত, এখন উপবৃত্তের ক্ষেত্রে আমাদের বিভিন্ন কন্ডিশনে সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। দেখো কৌণিক অধ্যায়টা কিন্তু খুবই সহজ, বাট তোমাদের সবসময় প্যারাদায় হচ্ছে যে ভাই আমাদের সূত্র মনে থাকে না। আমাদের কি মনে থাকে না রে? সূত্র মনে থাকে না, যে ভাই এটার জন্যই আমরা সবসময় বেশি প্যারা খাই, তাই না? সো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের কোন কোন সূত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোন কোন সূত্র পরীক্ষায় আসার মতো বেশি, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একটু নোট ডাউন করে দিব। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তাহলে দেখো এখানে কি বলছে, উপবৃত্তের ক্ষুদ্র অক্ষ আমাদের উপকেন্দ্রিক লম্ব আর হচ্ছে ক্ষুদ্র অক্ষ। তাহলে দেখো উপবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি, উপবৃত্তের ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে, যে ভাইয়া আমাদের এরকম একটা কন্ডিশন আছে, এ বড় নাকি বি বড়। তাহলে দেখো আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে আমাদের যদি এ বড় হয়, আর একটা কন্ডিশন আছে কি ভাইয়া, আর একটা কন্ডিশন আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, সরি আমাদের প্রথমে কি হবে, ওয়াই স্কোয়ার। দেখো আমাদের যদি বি বড় হয়, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, লেখো সমস্যা নাই, ক্রম উল্টা পাল্টা করে লিখলেও সমস্যা নাই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে যদি বি বড় হয়, এ বড় হলে একরকম কন্ডিশন আর বি বড় হলে একরকম কন্ডিশন। তাহলে দেখো আমাদের এখানে কি লাগবে, দুইটা সূত্র লাগবে, যে ভাইয়া উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা আমাদের আমি একটু লিখে দিই তোমাদেরকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সো দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের যদি এ বড় হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি আমাদের এ বড় হয়, তাহলে সূত্রটা কারো মনে আছে রে? সূত্রটা কারো মনে আছে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি মনে আছে? মনে পড়ে? একটু বলার চেষ্টা করি দেখি আমরা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এ বড় হলে 2b স্কয়ার ডিভাইডেড বাই এ, অর্থাৎ দেখো 2b স্কয়ার ডিভাইডেড বাই এ। আর যদি b বড় হয় ভাইয়া, তাহলে আমাদের সূত্রটা কি হবে রে, যে ভাইয়া 2a স্কয়ার ডিভাইডেড বাই b। এটা কেমনে মনে রাখবো, দেখো আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিই। দেখো আজকের ক্লাসে কিন্তু আমি বিভিন্ন রকম ট্রিক্স বলে দেবো। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো যে বড় হবে সে নিচে থাকবে, এ বড় হলে এ নিচে, বি বড় হলে বি নিচে, ওকে। আচ্ছা এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো, এইভাবে চাইলে তোমরা মনে রাখতে পারো, কখনো ভুল হবে না। সো দেখো আবার আরেকটা সূত্র লাগবে, যে ভাই ক্ষুদ্র অক্ষ। সো ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ, সো দুইটাই একসাথে শিখাবো আমি তোমাদেরকে। দেখো সো ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ, ঠিক আছে। সো ক্ষুদ্র অক্ষ, সো দেখো বৃহৎ অক্ষ এবং আরেকটা আছে ক্ষুদ্র অক্ষ, সো ক্ষুদ্র অক্ষ। সো একসাথে দুইটাই শিখাই, তাহলে আমাদের দেখো আমাদের আছে ক্ষুদ্র অক্ষ, বাট আমরা বৃহৎ অক্ষটাও শিখে রাখি। সো বৃহৎ অক্ষর ক্ষেত্রে আমরা কি জানি, যে ভাইয়া এ বড় হলে, বৃহৎ অক্ষর ক্ষেত্রে এ বড় হলে আমাদের 2a হয়, আর বি বড় হলে 2b হয়। বাট ক্ষুদ্র অক্ষের ক্ষেত্রে কি হয় ভাইয়া, বলো তো দেখি। ক্ষুদ্র অক্ষর ক্ষেত্রে এ বড় হলে কিন্তু উল্টাটা 2b হয়, আর হচ্ছে আমাদের কি, আমাদের বি বড় হলে 2a হয়। এই ক্ষুদ্র অক্ষটা সবসময় মনে রাখবা, যে ভাই উল্টা। দেখো আমি কালার চেঞ্জ করে এই ক্ষুদ্র অক্ষটা একটু লিখে দেই উল্টা, তোমরা এইভাবে মনে রাখবা। ক্ষুদ্র অক্ষ মানেই হচ্ছে ক্ষুদ্র জিনিস। দেখো পরিবারের ছোট ছেলে বা ছোট মেয়ে সবসময় বেশি পাকনা হয় না, ঠিক আছে। পরিবারের ছোট ছেলে বা ছোট মেয়ে দেখবা যে একটু সবার থেকে বেশি পাকনা হয়, বেশি পাকা বুড়ি হয়, ওকে। সো এটা হচ্ছে উল্টা, এ বড় হলে 2b হবে, আর হচ্ছে বি বড় হলে 2a হবে, ঠিক আছে। এটা হচ্ছে উল্টা। সো সবাই 100% ক্লিয়ারলি বুঝতে পারছি বাবারা? একটু আমাকে বলো দেখি, সবাই একটু বলো। আচ্ছা সুজন দেখো শর্টকাট বানাইছে, বড় হতে হলে বিনয়ী হতে হয়, আরে জোস, শাবাশ। সো দেখো আলটিমেটলি সবাই আমরা বুঝতে পারছি রে, সবাই 100% বুঝতে পারছি ভাইয়া? বলো তো দেখি, তাহলে আমরা প্রশ্নটা সমাধানে যাব। সবাই বুঝতে পারছি কিভাবে মনে রাখবো? দেখো প্রশ্নে কিন্তু সূত্র ভুলে যেতে পারো ভাইয়া। সো এই সূত্রগুলো কিন্তু ভুল করা যাবে না, সূত্র কিন্তু যে কোনো সময়ের জন্য ভুলে যেতে পারো। সো সূত্র কখনোই ভুল করা যাবে না। সো কিভাবে মনে রাখতে হবে এটাও কিন্তু আমি বলে দিলাম। বৃহৎ অক্ষ বড় জিনিস কখনোই চেঞ্জ হয় না, ঠিক আছে। পরিবারের বড়রা সবসময় সিদ্ধান্ত নেয়, বড়দের সিদ্ধান্ত ছোটদের যদি সিদ্ধান্ত হয় ওইটাকে চেঞ্জ করে ফেলে বড়রা সিদ্ধান্ত দেয়। বাট আলটিমেটলি কি ছোটরা কি হয়, ছোটরা সবসময় পাকনা হয়, ক্ষুদ্র অক্ষ। সো ক্ষুদ্র অক্ষ উল্টা হয়ে যায়, ঠিক আছে। এইভাবে তোমরা চাইলে মনে রাখতে পারো, ওকে। সো চলো এখন আমরা কাঙ্ক্ষিত প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করব। সো আমাদের এখানে কি বলছে দেখো তো ভাইয়া, একটি উপবৃত্তের আমাদের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তাহলে দেখো এখানে এ বড় না বি বড় কিছু বলা আছে ভাই? এখানে এ বড় না বি বড় কিছু বলা আছে? কিচ্ছু বলা নাই। যদি কিচ্ছু না বলা থাকে তাহলে তোমাকে এ বড় ধরে নিতে হয়, এটা মনে রাখবা। যদি কিছু বলা না থাকে ভাইয়া, যদি কিছু বলা না থাকে তাহলে কি ধরে নিতে হবে, এ বড় নিতে হবে, ওকে। আচ্ছা তাহলে দেখো আমাদের উপকেন্দ্রিক লম্ব এ বড় হলে কি হয় ভাইয়া, 2b স্কয়ার ডিভাইডেড বাই এ হয়, 2b স্কয়ার ডিভাইডেড বাই এ। আচ্ছা ঠিক আছে, এটা কার,
আমাদের ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ক্ষুদ্র অক্ষটা কি ভাইয়া দেখো তো, ক্ষুদ্র অক্ষ দেখো, এ বড় হলে ক্ষুদ্র অক্ষ কি ভাইয়া, এ বড় হলে ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, এটার হচ্ছে কি অর্ধেক। আচ্ছা, এটার হচ্ছে অর্ধেক। আচ্ছা ঠিক আছে, সো এটা থেকে আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে হবে। ওকে ঠিক আছে, সো দেখো উৎকেন্দ্রিকতার সূত্র কি ভাইয়া, উৎকেন্দ্রিকতার সূত্র জানি যে ভাইয়া ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, যেহেতু আমাদের এ বড়। ওকে আচ্ছা, এখন আমাদের এ আর বি এর মানটা বের করতে হবে। এখানে কি করতে হবে ভাইয়া, এ আর বি এর মানটা বের করতে হবে। ওকে আচ্ছা ঠিক আছে, সো দেখো আমাদের এখানে 2, এখানে 2 কেটে দাও, এখানে আমাদের একটা হচ্ছে বি কেটে দাও, এখানে একটা বি কেটে দাও, তার মানে আমাদের বি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু আমাদের হাফ চলে আসতেছে। ঠিক আছে, সো দেখো এখন আমরা এখানে মানটা বসাই দেই ভাইয়া, তাহলে দেখো রুট ওভার 1 মাইনাস আমাদের বি ডিভাইডেড বাই এ হাফ, তার মানে হাফের উপরে স্কোয়ার। সো দেখো এখানে আমাদের রুট ওভার আসতেছে কত 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার আসতেছে কত ভাইয়া 4, আর এখানে আসতেছে 3, তার উপরে রুট, তার মানে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে আমাদের রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 কোথায় আছে, সি নাম্বারটা। সো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। সো সবাই 100% বুঝতে পারছি, একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা এখানে কি কমেন্টে হচ্ছে মারামারি লাগাই দিছো, দেখি কি ঝগড়া লাগছে নাকি কমেন্টে, দেখি একটু কি বলছো যে ভাইয়া একটু ক্লাসটা তাড়াতাড়ি করালে ভালো হয়। আচ্ছা আমি ক্লাসের মধ্যে কেন গল্প করাচ্ছি, ক্লাসের মধ্যে তো আমি যত সম্ভব চেষ্টা করতেছি যে তোমাদের যাতে দ্রুত শেষ হয়। এখন আমি যেই কোশ্চেনটা আসছে শুধুমাত্র যদি ওই কোশ্চেনটাই সমাধান করাই দেয় তাহলে তো ক্লাসটা দ্রুত শেষ হয়ে যাবে, বাট আমি চাই না যে এই কাজটা করার জন্য, কারণ ভাই এক কোশ্চেন বারবার রিপিট আসবে না, ওই কোশ্চেনটা আরও রকম ঘুরায় পেঁচায় আসতে পারে। সো তোমার এই কোশ্চেনের মারপাস যদি আমি তোমাকে বুঝাই না দিতে পারি তাহলে তো আমার এই ক্লাস নেওয়ার সার্থকতাই থাকবে না। ওকে, সো আমরা কিন্তু ক্লাসটা কখনোই গল্প করি না ভাইয়া, আমি জানি তো তোমাদের এই লাস্ট সময়ের গুরুত্বটা কতটুকু, সময়টা কত তোমাদের গুরুত্বপূর্ণ। সো আমি তো ক্লাসে গল্প করতেছি না, গান বাজনা করতেছি না, বা কোনো মজা করতেছি না, তাই না? এখন দেখো একটা ক্লাসের প্রসঙ্গে আর একটা ক্লাস, তো মনে করো একটা প্রশ্নের প্রসঙ্গে আর একটা টপিক আসতেই পারে, ওই টপিকটা যদি আমি ক্লিয়ার করাই না দেই তাহলে কি আলটিমেটলি হচ্ছে তোমার বেশি উপকারে লাগবে বলো তো দেখি ভাইয়া আমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আশা রাখি সবাই বুঝতে পারছো। ওকে, সো দেখো তোমরা যদি বলো যে ভাই আপনি যেটা আসছে সেটাই সমাধান করাই দেন, তাহলে আমি ওইভাবেই করি, সমস্যা নাই। তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই আমি ওই টপিকটা 100% ক্লিয়ার করাই দিব নাকি যেটা আসছে জাস্ট খালি ওইটাই সমাধান করাই দিব, তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, সো দেখো আচ্ছা আর একটা, আচ্ছা এই সরি হওয়ার কিছু নাই, ঠিক আছে, তোমার একটা ওপিনিয়ন আছে, তুমি জানাইছো, সো তুমি আলটিমেটলি কোনটা ভালো কোনটা মন্দ বড় ভাই হিসাবে আমার এটা দেখাই দেওয়া উচিত, বা আলটিমেটলি আমার এটা দায়িত্ব, সো আমি বলবো। সো তোমাদের এরকম তোমরা তোমাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করতে পারো, কোনো সমস্যা নাই, মোস্ট ওয়েলকাম ভাইয়ার পক্ষ থেকে। ওকে আচ্ছা ঠিক আছে, সো দেখো আচ্ছা কি বলছো যে ভাইয়া এ বড় নাকি বি বড়, এ বড় নাকি বি বড়, এইখানে কি ভাইয়া এ গ্রেটার দেন বি, এইখানে থেকে একটু বুঝি নাই। আচ্ছা এ গ্রেটার দেন বি, আচ্ছা এ গ্রেটার দেন বি, দেখো এখানে ধরো আমি তোমাকে বললাম যে ভাই একটা সমীকরণ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1, এইরকম সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটাই তোমরা অনেক দেখতে পাবো পরীক্ষার হলে। ঠিক একই জিনিস আমি আরেকটা সমীকরণ তোমাকে এইটাই দিলাম, ধরো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 দিলাম ইকুয়াল টু 1। এখন এই দুইটা সমীকরণ একই নাকি ভিন্ন ভিন্ন আমাকে একটু বলো দেখি ভাইয়া, যে বুঝো নাই আমাকে একটু বলো, এই দুইটা সমীকরণ তোমার কাছে একই মনে হচ্ছে নাকি আলাদা আলাদা? এটা কিন্তু কখনোই একই নয়। দেখো এখানে হচ্ছে আমাদের বি বড়, এই 1 নাম্বার সমীকরণে আমাদের কি ভাইয়া বি বড়, এখানে বি বড়, আর এখানে দেখো এখানে কিন্তু এ বড়। সো তোমাকে আলটিমেটলি আদর্শ সমীকরণ যেটা আছে ভাইয়া, আদর্শ সমীকরণ আছে যেটা, সেটা দিয়েই বুঝতে হবে, আদর্শ সমীকরণ যেটা আছে সেটা দিয়েই বুঝতে হবে যে ভাইয়া এই সমীকরণটা এ বড় নাকি বি বড়। সো তুমি আদর্শ সমীকরণ দেখে বুঝলা যে ভাই এটার এ বড় না বি বড়, তারপরে তুমি হচ্ছে তোমার সূত্র বসাই দিবা। সো ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া, একটু বলো দেখি ভাইয়া আমাকে। আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না, ক্লাস করে মজা পাচ্ছ না। আচ্ছা দেখো আমি কিন্তু তোমাদের চাইলে আজকে ক্লাসটা বন্ধ ঘোষণা করতে পারতাম, যেহেতু আমাদের স্টুডিওতে একটু প্রবলেম হয়েছে। সো আমি চাই না যে তোমাদের এই শেষ সময়ে তোমরা হচ্ছে আলটিমেটলি হতাশায় থাকো যে ভাই কবে শেষ হবে কবে শেষ হবে, আমিও চাচ্ছি যে দ্রুত শেষ হয়ে যাওয়ার জন্য। সো তোমাদের জানি একটু অসুবিধা হচ্ছে, কারণ তোমরা আমাকে দেখে ক্লাস করতে অভ্যস্ত, আজকে হচ্ছে স্ক্রিন শেয়ারে ক্লাস নেওয়া লাগতেছে। সো দেখো আমি যদি ক্লাসটা অফ রাখতাম তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হইতো, আমি চাই না যে আলটিমেটলি ভাইয়া কি তোমাদের ক্ষতি হোক।
তোমরা যাতে যত দ্রুত শেষ করতে পারবা তত দ্রুত রিভিশন দিতে পারবা। সো আজকে একটু কষ্ট হলেও ক্লাসটা করো। সো আমরা হচ্ছে দেখি যত দ্রুত স্টুডিওর প্রবলেমটা সলভ করা যায়। যেহেতু শুক্র শনি আবার হচ্ছে অফিসিয়াল অফ থাকে, আমি হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানিতে হচ্ছে যে কোম্পানি থেকে আমি স্মার্ট বোর্ডটা কিনেছিলাম সেখানে ফোন করছি। সো ওরা বললো যে ভাই আমাদের তো শুক্র শনি আমাদের অফিসে অফ থাকে, সো আমাদের তো সমস্যা নাই, আমরা লোক দিয়ে পাঠাবো, বাট হচ্ছে রবিবারে পাঠাবো। সো তোমরা হয়তো দুই একটা ক্লাস হয়তো হচ্ছে আমাদের এরকম স্ক্যান শেয়ারে করা লাগতে পারে, কোনো প্রবলেম নাই, আমরা ক্লাসটা কন্টিনিউ করবো, কারণ অফ রাখলে তোমাদেরই লস। আমি চাই না যে তোমাদের এই শেষ সময়ের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে নষ্ট হয়ে যাক, আমি চাই প্রত্যেকটা সেকেন্ড যাতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে? সো ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অফ দিলে তোমাদেরই লস। দেখো আমরা কিন্তু ক্লাস একই রকম করতেছি, যা পড়াই সেটাই পড়াচ্ছি, জাস্ট তোমরা খালি আমাকে দেখতে পাচ্ছ না। সো দুই একটা দিন একটু কষ্ট করো ভাই, কারণ এখানে আমার কোনো কিছু করার নাই, যেহেতু ইলেকট্রিক জিনিস, সো মাঝে মাঝে একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক। ওকে আচ্ছা, যে ভাইয়া আচ্ছা সুজন এখনও বুঝো নাই, হাই হাই, যে ভাইয়া এ বড় না বি এর পর থেকে ক্যালকুলেশনটা বুঝি নাই। আচ্ছা ক্যালকুলেশনটা বুঝো নাই, আচ্ছা ক্যালকুলেশন তো কিছুই না রে বাবা, দেখো আমরা সূত্র বসাই দিছি যে ভাই এখানে আমাদের কিছু বলা নাই এ বড় না বি বড়, সো আমি ধরে নিছি যে ভাই এখানে না বলা থাকলে এ বড় ধরে নিতে হবে। সো এ বড়র ক্ষেত্রে আমরা একটু আগে সূত্র শিখলাম, দেখো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে সূত্র কি ভাইয়া, যে 2b² a, সো আমরা এই যে 2b² a বসাই দিছি। তারপরে এখানে কি বলছে যে ভাই উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ক্ষুদ্র অক্ষ, এখন এ বড় হলে ক্ষুদ্র অক্ষ কি জানি, এই যে ক্ষুদ্র অক্ষ এ বড় হলে 2b হয়, সো আমি এখানে 2b বসাই দিছি। তারপরে এই যে অর্ধেক যেহেতু বলা আছে তার মানে আমি হাফ বসাই দিছি, ঠিক আছে? সো এটা কি আমাদের এটার সমান, তাহলে দেখো উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের অর্ধেকের সমান। সো এখানে দেখো প্রশ্নটা একটু হয়তো আরও পূর্ণাঙ্গভাবে লিখলে ভালো হইতো, এখানে যদি সমান বলা থাকতো তাহলে আরও তোমাদের বুঝতে সুবিধা হইতো, ঠিক আছে? সো দেখো আমরা তারপরে জাস্ট ক্যালকুলেশন করে আমাদের উৎকেন্দ্রিকতার মানটা বের করে নিলাম। ভাইয়া বুঝতে পারছো এখন? সবার ক্লিয়ার 100%? একটু বলো দেখি, তাহলে আমরা নেক্সটে চলে যাব। সবার 100% ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে চলে যাব। দ্রুত একটু বলো, দ্রুত 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 একটু জানাও যে ভাইয়া 100% ক্লিয়ার কি না, দ্রুত একটু জানাও যে ভাইয়া 100% ক্লিয়ার কি না। সো চলো আমরা নেক্সটে চলে যাব, খুবই সহজ একটা ক্যালকুলেশন। সো চলো আমরা কি করব, নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে প্রশ্নটা কি বসে, এই যে এই প্রশ্নটা কিন্তু পারতে হবে, কারণ আমি তোমাদেরকে অলরেডি এই কোশ্চেনটা শিখাই দিছি। দেখো কৃষি বিশ্ববিদ্যালয়ে অলরেডি উপবৃত্ত সরলরেখাকে স্পর্শ করলে শর্ত দিয়েও আসছিল প্রশ্ন, আবার সরলরেখা আমাদের একটা পরাবৃত্তকে স্পর্শ করলে এই কন্ডিশনটা থেকেও আসছিল, খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে ক্লাস শুরুতেই এটা নোট করাই দিয়েছিলাম যে ভাইয়া একটা সরলরেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করলে আমাদের দেখো এই যে ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বি, এটারই মানে তোমাকে বের করতে বলছে। সো সবাই একটু চেষ্টা করো দেখি ভাইয়া, সবাই একটু চেষ্টা করো, সবাই একটু চেষ্টা করো। এই তো সবাই অ্যান্সার করতে পারতেছো, সবার আগে অ্যান্সার করে ফেলছো, প্রেমা ধন্যবাদ ভাইয়া। সবাই একটু চেষ্টা করো, আমি কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম। দেখো যদি আমাদের y² = 4ax এই সমীকরণটা, অর্থাৎ পরাবৃত্ত যদি একটা সরল রেখা অর্থাৎ y = mx + c এই রেখাকে স্পর্শ করে ভাইয়া, তাহলে সি অর্থাৎ এই যে সি নির্ণয়ের সূত্রটা আমি তোমাদেরকে কি বলছিলাম রে, সি নির্ণয়ের সূত্র বলছিলাম যে ভাইয়া আমাদের কি মনে পড়ে? সবাই দ্রুত এই ঝটপট 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 অ্যান্সার দিয়ে দাও দেখি কার কার মনে আছে কার কার মনে নাই। আমি শুরুতেই লিখে দিছিলাম, আমি কি করছিলাম শুরুতেই লিখে দিছিলাম যে ভাই a/m, তাহলে দেখো সিম্পল ভাই, এখানে সি এর জায়গায় তোমার বি আছে, তার মানে বি ইকুয়াল টু আমাদের a/m হবে। এখন এর মান কত ভাই, এই যে y² = 16x, তার মানে দেখো এটাকে যদি আমি ভাঙাই 4 × 4 × x লিখি, কোনো ঝামেলা আছে? 4 4 4 16, তাহলে দেখো আমাদের এই যে এই মহাশয় এই 4টা হচ্ছে আমরা এর সঙ্গে কল্পনা করতেছি, তাহলে দেখো আমাদের কি আসতেছে ভাই, আমাদের 4 আর m এর মান কত ভাইয়া 2 দেওয়াই আছে, তার মানে 2, তার মানে 2 2 4, তার মানে আমাদের অ্যান্সারটা আসতেছে ভাইয়া ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা। সো যারা যারা বি নাম্বারটা দিবেন মোস্ট ওয়েলকাম ভাইয়ার পক্ষ থেকে, সবারটাই রাইট হইছে। ওকে, সো 100% ক্লিয়ার কিনা এই ম্যাথটা সবাই একটু বলো। খুবই সহজ একটা ম্যাথ ভাইয়া, তোমাকে মাথায় রাখতে হবে। দেখো স্পর্শক, এই স্পর্শক টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি তোমাদের কৃষি গুচ্ছতে আমাদের স্পর্শক পরাবৃত্তেরটাও আসছিল, তারপরে আমাদের কি ভাইয়া আমাদের উপবৃত্তেরটাও আসছিল। সো পরাবৃত্ত এবং উপবৃত্তের কন্ডিশন আমি দুইটা সুন্দর মনে নোট করে দিছি ভাইয়া, অবশ্যই অবশ্যই মনে রাখবেন। আর ক্লাসের দাগানো স্লাইড, এই যে নোট করা স্লাইডটা পেতে গেলে ক্লাসটা শেয়ার করে জাস্ট পেজে ইনবক্স করলেই তোমরা এই ক্লাসটা দাগানো স্লাইড পেয়ে যাবা। ওকে আচ্ছা, সো চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাবো ভাইয়া। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট। দেখো আমাদের অলরেডি সেকেন্ড টাইম
প্রতিশ্রুতি 1.0 কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। সো এই কোর্সে আমাদের কি কি থাকবে ভাইয়া? এই কোর্সে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো সাবজেক্টের মোট 30টা করে লাইভ ক্লাস থাকবে। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আমাদের পরীক্ষার ব্যবস্থা থাকবে, অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। তারপরে হচ্ছে সিলেবাস শেষে আমরা মডেল টেস্ট নিব। প্রত্যেকটা লেকচারের পিডিএফ শিট দেওয়া থাকবে তোমাদের শিক্ষার্থীদের জন্য, হচ্ছে সবার জন্য, আমাদের হচ্ছে যারা ভর্তি হবে তাদের জন্য ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে যেখানে টিচার প্যানেলও যুক্ত থাকবে। কোনো প্রবলেম বা কোনো প্রশ্নের সমস্যা হলে সাথে সাথেই সেটাকে আলটিমেটলি আমাদের সলভ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। সো এই কোর্সের কোর্স ফিটা কত ভাইয়া? 3500 টাকা, বাট তুমি 50% ডিসকাউন্টে 1750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ওকে, সো ভর্তি হওয়ার জন্য অবশ্যই পেজে নক করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01568252361, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। নেক্সট প্রশ্নটা কি বলছে? সো বলো, দেখো এই প্রশ্নটা কি বলছে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্ন অনেক আসে পরীক্ষায়। সো আমি একটু 3 স্টার দিয়ে নিচ্ছি। সো দেখো এখানে কি বলছে ভাইয়া, যে x² + 4x + 2y = 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি? পরাবৃত্তের কি ভাইয়া? শীর্ষবিন্দু কোনটি? সো শীর্ষবিন্দু দেখো, আমি কিন্তু তোমাদের ক্লাসের শুরুতেই দেখো, এই যে তোমরা যে বলো যে ভাইয়া দ্রুত ক্লাস করান, কোনো কিছু বলার দরকার নাই এক্সট্রা। দেখো আমি তোমাদের এই জন্যই প্রথমেই সূত্রগুলান সবাইকে রিমাইন্ডার করে দিয়েছিলাম, যে ভাই সূত্রগুলান একটু দেখো কিছুক্ষণ পরেই প্রশ্ন আসবে। ভাই ক্লাসের মধ্যে এতটুকু মাথায় রাখবা, মুন্না ভাইয়া কখনোই অযথা কথা বলবে না, এতদিন বলে নাই, সামনেও ইনশাল্লাহ বলবে না। ক্লাসের মধ্যে অযথা কথা আমি কখনোই বলি না। সো যেটা বলি আলটিমেটলি একটু মনোযোগ দিয়ে শুনবা, কাজে লাগবে ভাইয়া। ওকে, এই যে সামনেই চলে আসছে, দেখো এই যে শীর্ষবিন্দুর ক্ষেত্রে ভাই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি জানি 0 0, বাট আমাদের কি লাগবে ভাই? এখানে এই 0 x = 0 ধরবো, আবার y = 0, তার মানে x এর মান এবং y এর মানটা লাগবে আমাদের, তাই না? বাট এইখানে দেখো পরাবৃত্তের আদর্শ সমীকরণ নাই। সো তুমি পরাবৃত্তের আমাদের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তারপরে হচ্ছে আমাদের নিয়ামক রেখা, যাই বের করতে বলুক না কেন, তোমাকে সর্বপ্রথম প্রথম কাজটা কি হবে ভাইয়া? প্রথম কাজটা হচ্ছে আদর্শ সমীকরণে আনতে হবে, আদর্শ সমিতে আনতে হবে। প্রথম কাজটা কি ভাইয়া? আদর্শ সমীকরণে আনতে হবে। ওকে, আদর্শ সমীকরণে আনতে হবে। সো আদর্শ সমীকরণে কি ভাইয়া? আদর্শ সমীকরণটা হচ্ছে আমাদের y² = 4ax। আদর্শ সমীকরণটা কি ভাইয়া? আমাদের y² = 4ax। ওকে, আচ্ছা, বাট এখন দেখো আমাদের এখানে তো এইরকম আদর্শ সমীকরণের দেখো হিজিবিজি অবস্থা। সো আমাদের কি করব? এই প্রশ্নগুলো সমাধান করার জন্য তুমি একটা জিনিস মাথায় রাখবা, যে ভাইয়া তোমার x অংশগুলোকে এক পাশে রাখবা, y অংশগুলোকে আরেক পাশে রাখবা। প্রথম কাজটা কি ভাইয়া? x অক্ষগুলোকে এক পাশে রাখো, x অংশগুলো, তার মানে x² + 4x। সো আবার বাকি যা আছে সবগুলোকে পার করে দাও, x বাদ দিয়ে যা আছে সব পার করে দাও, তার মানে x গুলাকে এক পাশে, y গুলাকে এক পাশে, তার মানে দেখো এখানে -2y হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের প্রথম কাজটা কি? দেখো আমি একটা খুব ইন ডিটেলসে শিখাবো, বাকিগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। তার মানে x গুলো এক পাশে, x গুলো আরেক পাশে, আবার y বা অন্য কিছু, এখন যদি কনস্ট্যান্ট একটা মান থাকতো 1 2 3 4, সেটা এই পাশেই রাখতাম, x এক পাশে আর বাকি সব আরেক পাশে, ইকুয়াল টুর পাশে আমরা পার করে দিব। ওকে, এখন দেখো ভাইয়া, এখন আমরা কি করব? এখানে আমাদের x² অর্থাৎ আমাকে সূত্র গঠন করতে হবে। সো সূত্র যদি গঠন করি তাহলে দেখো x² + 2ab, তার মানে 2ab অর্থাৎ 2 নিলাম আমি, তাহলে 4 4x আছে, বাট আমাকে b² তার মানে 2 এর উপর স্কয়ার করতে হবে। তাহলে আমাকে এখানে কি একটা এক্সট্রা নিলাম ভাইয়া, একটা এক্সট্রা নিলাম, 2² একটা এক্সট্রা নিছে কিন্তু। তাহলে দেখো এখানে আমরা কি করব? তাহলে -2y ব্যালেন্স করার জন্য এখানে একটা +4 নিয়ে নেব। ওকে, কারণ আমি এখানে 4 বেশি নিছি, ওইখানে আমাকে 4 বেশি নিতে হবে। ওকে, ব্যালেন্স করার জন্য। তাহলে দেখো এখানে আমাদের x + 2 হোল স্কয়ার আসতেছে, ইকুয়াল টু আমাদের আসতেছে কত ভাই? এখানে যদি মাইনাসটা কমন নাও তুমি, দেখো ভাইয়া -2 আবার হচ্ছে আসতেছে y প্লাস মাইনাসে -2 × 2 = 4, 2 আসতেছে। ওকে, আচ্ছা, এখন দেখো ভাই আদর্শ সমীকরণে যে 4ax আছে, 4 আনার দরকার নাই, আমাদের লাগবে হচ্ছে xy। তাহলে দেখো সবসময় কার সঙ্গে তুলনা করবা? একটা এই জিনিসটা মাথায় রাখবা, তোমার x² y² = 4ax, এইটার সাথেই সবসময় একটার সাথেই সবসময় তুলনা করবা। তাহলে দেখো, তাহলে এইটাকে আমরা কার সাথে তুলনা করব? y, আর এটাকে আমরা কার সাথে তুলনা করব? x এর সাথে। সবসময় তোমরা এটার সাথেই তুলনা করবা, এটার সাথেই তুলনা করবা। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো? x = 0, তাহলে x এর মান কত ভাইয়া? x এর মান y - 2, y - 2 = 0, তার মানে y = আমরা 2 পাচ্ছি, অর্থাৎ কোটি অংশটা পাওয়া গেছে কিন্তু আমরা। আবার দেখো, আবার ভুজ অংশ বের করতে হবে, তার মানে y = 0, তাহলে yটা কি ভাইয়া? x + 2, x + 2 = 0, তার মানে x = -2। তাহলে আমাদের শীর্ষটা কি হচ্ছে ভাইয়া? শীর্ষটা হচ্ছে আমাদের -2
-2, কোথায় আছে রে আমাদের ফ্যান্টাস্টিকভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এই তো তোমরা অলরেডি অনেকেই অ্যান্সার করতে পারছো যে ভাইয়া বি নাম্বার, ধন্যবাদ ভাইয়ারা। ওকে, এখন দেখো আমি যদি এই প্রশ্নটা করতাম বা স্যারেরা আরেকটু তোমাকে ট্রিকি ভাবে দিতে পারে বা তোমাকে একটু পরীক্ষার হলে বাজায় দেখতে পারে, আমি কি করতাম জানো, এ নাম্বার অপশনটাই দিতাম হচ্ছে 2, -2। অনেকেই ভুলবশত এইটা বসাই মানে যারা তাড়াহুড়া করবা এইটা অনেকেই বসাই দিতে চাবা, ঠিক আছে। সো এই জিনিসগুলান যে ভাইয়া 2, 2, -2 এই জিনিসগুলো অর্থাৎ প্লাস মাইনাস, অর্থাৎ তোমাকে চিহ্ন খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে ভাইয়া? চিহ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? এই অপশনগুলান কিন্তু পরীক্ষার হলে মারাত্মক একটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। তোমরা যারা তাড়াহুড়া করবা খেয়াল রাখবা না, দেখবা যে হওয়া জিনিস ভাই তুমি পারছো, তুমি করছো, অ্যান্সারও সঠিক আনছো, বাট তুমি ভুল করে বসে আসো। এই জিনিসটা যাতে কারো না হয়, তোমরা কোথায় কোথায় ভুল করতে পারো আমি কিন্তু ক্লাসেই বলে দিচ্ছি। সো এই বিষয়গুলান ভাই পরীক্ষার হলে যাতে কখনোই রিপিট না হয়। সো 100% ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, প্রেমা বলছিলা যে ভাই এই টাইপের ম্যাথগুলা আমার প্রবলেম হয়, এখন বলো তো দেখি ভাইয়া, এখন কি বুঝতে পারছো? 100% ক্লিয়ার? এই তো জি ভাই বুঝতে পারছি, 100% ক্লিয়ার। ওকে আচ্ছা ধন্যবাদ। সো চলো নেক্সটে যাব। তার মানে তুমি এই টাইপের কোশ্চেন কি করবা ভাই, প্রথমে এক্স গুলাকে এক পাশে রাখবা, বাকিগুলোকে অন্য পাশে পার করে দিবা, তারপরে সূত্র গঠন করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। সো চলো আমরা নেক্সটে তাহলে চলে যাব ভাইয়া। কি করব? নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, দেখো নেক্সটে কি বলছে। সো নেক্সটে দেখো তো ভাইয়া আমাদের x² ডিভাইডেড বাই 3 প্লাস y² ডিভাইডেড বাই আমাদের কত 3 ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত বর্গ একক ভাই? ক্ষেত্রফল। সো এইটা পারা উচিত তোমাদের। সো আমাকে একটু বলতে পারবা সবার আগে, দেখে কে বলতে পারো, আমাকে একটু বলতে পারবা দেখি সবার আগে কে বলতে পারি আমরা। এটা তোমাদের পারা উচিত, কিন্তু এটা তোমাদের ভাইয়া পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। কি হবে বলো? এই যে বি নাম্বার অনেকেই বলতেছে বি নাম্বার। ওকে, তো সবার আগে আমি একটু তোমাদেরকে আবারও একটু বক করব, কারণ মুন্না ভাইয়া বক ছাড়া থাকতে পারে না। এই প্রশ্নটা আর কি কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, আমি যদি তোমাদেরকে এটা না পড়াই, সত্যি কথা বলতে আমার মনে করো কি ভালোই লাগবে না, ঠিক আছে। আমার মনে করো ক্লাস নিতে আমি কোনো মজাই পাবো না, কারণ আমি কখনোই এটা বিশ্বাস করি না খালি প্রশ্ন ব্যাংক সমাধান করলেই চান্স হয়। না ভাই, এটা ভুল কথা। প্রশ্ন ব্যাংক সমাধান করলে জীবনেও চান্স হবে না, তাহলে সবাই চান্স পাইতো ভাই। এত পড়াশোনা করার দরকার নাই, একটা প্রশ্ন ব্যাংক কিন্তু ঢাড়া মুখস্থ করতো, সবাই চান্স পাওয়া যাইতো, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক সমাধান করলে কখনোই চান্স পাওয়া যায় না। তোমাকে 100% বেসিক ক্লিয়ার রাখতে হবে, এবং ওই প্রশ্নটা বা ওই টপিক থেকে আর কি কীভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে। এভাবে পড়তে পারলেই খুব ইজিলি চান্স পাওয়া যায় ভাই। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন না, যদি তুমি সঠিক গাইডলাইনে থাকতে পারো, সঠিক দিক নির্দেশনায় থাকতে পারো যে ভাই কীভাবে পড়তে হয়, এটা যদি তুমি জানো, ইনশাল্লাহ এটা খুব কঠিন কাজ না, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমরা আমাদের এখানে কি বলছে, উপবৃত্ত। সো উপবৃত্তর কিছু কিছু জিনিসের আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র শিখবো এখন, ঠিক আছে। সো উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভাইয়া? পাই এ বি। এখন যদি আমি তোমাকে বলি পরাবৃত্ত চলে আসতে পারে। পরাবৃত্ত কোথায় পাবা জানো? আমরা পরাবৃত্তে কিন্তু অলরেডি ইন্টিগ্রেশন কিন্তু শিখছি, অর্থাৎ যোগজীকরণ। এখানে কিন্তু যোগজীকরণের ক্ষেত্রফল নির্ণয় আমাদের হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু যোগজীকরণে আসে। সো দেখো আলটিমেটলি পরাবৃত্ত নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভাইয়া? যে 8 ডিভাইডেড বাই 3a²। এটা কি শিখতেছি রে? ক্ষেত্রফল। এটা কি শিখতেছি ভাইয়া? ক্ষেত্রফল। এখন যদি আমি তোমাদেরকে বলি যে ভাই সরলরেখার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? সরলরেখার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? এটা কে জানো? এটা হচ্ছে আমাদের c² ডিভাইডেড বাই 2ab, ঠিক আছে। c² ডিভাইডেড বাই 2ab সরলরেখার ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ঠিক আছে। এই জিনিসগুলো একদম ভাই সব সময়ের জন্য ফিক্সড, মুখস্থ রাখতে হবে। উপবৃত্ত, পরাবৃত্ত। এখন আমাকে একটু বলতে পারবা যে ভাই অধিবৃত্ত, এটা শিখলে আমাদের শেষ। এই কয়েকটা মনে রাখতে হবে। সো অধিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? অধিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 6a², ঠিক আছে। 1 ডিভাইডেড বাই 6a²। তারপরে দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ভাইয়া? পাই r²। সো এই কয়েকটা ক্ষেত্রফল তোমাকে মাথায় রাখতে হবে। ক্ষেত্রফল থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমার এই কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি আমি? ক্ষেত্রফল থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই কয়েকটার মধ্যে আসবে। বারবার যে উপবৃত্ত আসবে বিষয়টা এমন না। তোমার এখানে পরাবৃত্ত আসতে পারে, সরলরেখা আসতে পারে, অধিবৃত্ত আসতে পারে, বৃত্ত আসতে পারে। সো আমি একবারই সবকিছু তোমাদেরকে রিমাইন্ডার করে দিলাম। ওকে, এখন দেখো তাহলে ভাই আমার উপবৃত্ত ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই এ বি। এখন আমরা এটাকে সমাধান করবো। তাহলে এর মান কত ভাই? এই যে অনেকেই বসাই দাও যে ভাই আমাদের পাই ইন্টু 3, তার মানে 3 3 9, 9 পাই। আমি কি করতাম জানো? আমি যদি প্রশ্নটা করতাম এ নাম্বার অপশনে 9 পাই দিতাম, আমরা অনেকেই এই অ্যান্সারটা দেখাই দিতাম।
সো এই কাজ করা যাবে না ভাই, এটা কিন্তু এর মান না, এটা হচ্ছে এ স্কোয়ারের মান। তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এর মানটা কত পাবো আমরা, √3। এখন বি স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয় তাহলে বির মানটা কত পাবো ভাইয়া, √3। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবা। তাহলে এর মান √3, বির মানও √3, তার মানে পাই ইন্টু √3 ইন্টু √3। তাহলে দুইটা √3 মানে একটা খালি 3, ঠিক আছে। তার মানে শুধুমাত্র আমরা 3 পাই পাচ্ছি। সো এটাকে গুণ করলে 3 পাই পাওয়া যায়। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সো সবাই বাচ্চারা সবাই একটু বলো দেখি 100% ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। হ্যাঁ, শুভঙ্করের ফাঁকি, ঠিক আছে, আমার অনেক পছন্দের আসলে এগুলা, ঠিক আছে। সো নর্মালি হচ্ছে আমি যখন হচ্ছে প্রশ্ন করি তখন এই টাইপের হচ্ছে মানে অন্তত ক নাম্বার অপশন, আমার পরীক্ষা যারা দিচ্ছ ক নাম্বার অপশনগুলো কিন্তু একটু ট্রিকি থাকে। সো তোমরা যেটা ভুল করতে পারো আমি সবসময় ওটা ক নাম্বারে একটু দিতে ভালোবাসি, ঠিক আছে। সো সবাই একটু বলো দেখি ভাইয়ারা, সবাই একটু বলো দেখি আমরা 100% ক্লিয়ার কিনা। এই রেসপন্স করতে হবে ভাইয়া, সবাইকে রেসপন্স করতে হবে। দেখো আমি নট অনলি হচ্ছে ভালো স্টুডেন্ট কথাগতিত, ঠিক আছে, কাউকে টার্গেট করে ক্লাস নিই না। আমার যদি অডিয়েন্স একটা থাকে বা অডিয়েন্স 10টা থাকে বা অডিয়েন্স 100টা থাকে, আমার টার্গেট আমার ক্লাস যারা করতেছে যারা 100% যাতে বুঝে। একটা স্টুডেন্ট যদি না বুঝে তাহলে কিন্তু আমি কখনোই টপিক চেঞ্জ করি না। তোমরা হয়তো অনেক দিন থেকে আমার ক্লাস করতেছো, তোমরা জানো। যদি একজনের সমস্যা থাকে তবুও আমি ওই টপিকটা আবার রিভাইড করি যে ভাই তুই বুঝতে পারছিস কিনা, 100% ক্লিয়ার কিনা, কারণ আমার এই ক্লাসটা সবার উদ্দেশ্যে নেওয়া, স্পেসিফিক কোনো মানুষের জন্য না, সবার উদ্দেশ্যে নেওয়া। সো আমার ক্লাসে একটু কষ্ট করে রেসপন্স করতে হবে। ভাইয়া তো এত কষ্ট করে বকবক করতেছি, সো তোমাদেরকে একটু কষ্ট করে জাস্ট কমেন্ট করতে হবে, এতটুকুই আমার চাওয়া, ঠিক আছে। আচ্ছা, আর একটা চাওয়া, যেহেতু আমাদের এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, সো তোমরা আমাকে একটু হেল্প করতে পারো বা তোমরা অন্যদের হেল্প করতে পারো। কি করতে পারো ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। যারা এখনও ক্লাসটা শেয়ার করো নেই তারা অবশ্যই শেয়ার করে দাও ভাইয়া, তোমার অন্য বন্ধু বা বান্ধবীর অনেক কাজে আসবে এই ক্লাসগুলান, ওকে। আচ্ছা, সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। আমরা কি করব, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে রে, নেক্সটে বলছে হচ্ছে 3x² প্লাস 4y প্লাস 6x মাইনাস 5 = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব, তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দেখো আমি কিন্তু শুরুতেই বলাই দিছিলাম তোমাদেরকে আমাদের সূত্রগুলান কোন কোন সূত্র আমি লিখে দিছিলাম। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সূত্র কি, এই কমেন্ট সেকশনে অ্যান্সার দাও। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র, অ্যান্সারটা আমাকে দাও। অ্যান্সারটা দ্রুত করার চেষ্টা করো দেখি ভাইয়া, অ্যান্সারটা দ্রুত করার চেষ্টা করো। আমাকে সূত্রটা লেখো, সূত্রটা লেখা যাবে, কমেন্ট সেকশনে লেখা যাবে। সো দেখি সবার আগে কে পারো, সবার আগে কে পারো আমি একটু দেখতে চাই। সবার আগে কে পারো, সবাই একটু আমাকে বলার চেষ্টা করো দেখি ভাইয়া, সবাই একটু আমাকে বলার চেষ্টা করো, সবাই আমাকে একটু বলার চেষ্টা করো, দ্রুত দ্রুত দ্রুত। কি হবে যে আমাদের 2² হাই হাই রে বুদ্ধুরামেরা, 2² এইটা রে। দেখো এইখানে কি বলা আছে, পরাবৃত্ত, অধিবৃত্ত নাকি উপবৃত্ত, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে আগে। এখানে বলা আছে পরাবৃত্ত, তুমি উপবৃত্তরটা বলছো যে ভাই 2a² b অথবা 2ab² এটা কি উপবৃত্ত, উপবৃত্ত না ভাই, এটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমার উভয় ক্ষেত্রেই মড 4a। যদি আমাদের y² = 4ax অথবা x² = 4ay হয় তো দুই ক্ষেত্রে আমাদের মড 4a, তার মানে তোমাকে এখানে এর মানটা লাগবে। সো এর মান, সো দেখো আমি কি বলছিলাম শুরুতেই যে ভাইয়া পরাবৃত্ত যে কোনো ম্যাথেই তুমি সমাধান করো না কেন, যে কোনো কন্ডিশন, অর্থাৎ শীর্ষবিন্দু চাক, উপবৃত্ত চাক, তারপরে আমাদের হচ্ছে নিয়ামক রেখা চাক, তা অথবা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাক, কি চাই চাক, সবার আগে তোমাকে কি করতে হবে ভাইয়া, সবার আগে তোমাকে করতে হবে আদর্শ সমীকরণ। সো দেখো আদর্শ সমীকরণ আগে আনতে হবে। আদর্শ সমীকরণে কেমনে আনবো ভাইয়া, এক্স গুলাকে এক পাশে রাখবো আর বাকি যা আছে সবগুলোকে আরেক পাশে পার করে দিব। সো দেখো আমি এক্সগুলোকে এক পাশে রাখবো, তার মানে 3x² প্লাস 6x ইকুয়াল টু আমাদের আসতেছে -4y প্লাস 5, ওকে। আচ্ছা, সো দেখো এখন আমরা গতানুগতিকভাবে আমরা কি করব, সূত্র স্থাপন করা ট্রাই করবো। বাট সূত্র স্থাপন করার আগে আমরা একটা কাজ করে নেই, চলো, যে ভাইয়া এখানে 3 কমন নাও, তা 3 আমাদের x² প্লাস আমাদের আসতেছে 2x, ওকে, x² প্লাস 2x আসতেছে, আর ইকুয়াল টু আমাদের আসতেছে এখানে কত ভাইয়া, যে আমাদের হচ্ছে 4y প্লাস 5 আসতেছে, ওকে। আচ্ছা ঠিক আছে, সো 3 রেখে দাও আপাতত। এখানে সূত্র গঠন করো যে x² প্লাস 2ab, তার মানে 2x ইন্টু 1, আর এখানে 1²। সো আমরা একটা এক্সট্রা কিন্তু 1 নিছি, তাহলে এখানেও ব্যালেন্স করার জন্য +1 করে দিতে হবে, তার মানে 4y আর এখানে +5 প্লাস 1, ওকে। তাহলে দেখো এখানে আসতেছে 3 ইন্টু আমাদের x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের -4y
প্লাস 6 আসতেছে। সো দেখো এখন আমরা এখান থেকে যদি ভাইয়া কি করি, এখান থেকে ধরো আমরা চার কমন নিয়ে নাও, অর্থাৎ 4 কমন নিয়ে নাও। সো 4 কমন নিলে আমাদের কি হবে দেখো তো, 4 কমন নিলে আমাদের এখানে হচ্ছে যে ভাইয়া আমাদের হচ্ছে -4ই কমন নাও, সমস্যা নাই, -4ই কমন নাও, কারণ মড আছে, প্যারা নাই। তার মানে ওয়াই আসতেছে মাইনাসে -6/4, অর্থাৎ আমাদের 3/2 আসতেছে। ওকে, প্যারা নাই। তাহলে আসছে দেখো আমাদের এখানে, তাহলে x+1 হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের আসতেছে কত ভাই, এই যে 3 -4/3, এই যে 3টাকে পার করে দিলাম, আর এখানে ইন্টু অবস্থায় আছে y মাইনাস আমাদের 3/2। ওকে, সমস্যা নাই। তাহলে দেখো এখন এইখানে আমাদের কি লাগবে ভাইয়া, আমাদের 4ax, তার মানে আদর্শ সমীকরণে বসাও 4 ইন্টু -1/3 আবার y মাইনাস 3/2। ওকে, আচ্ছা, তার মানে দেখো এর মান আমরা পেয়ে গেছি -1/3। তাহলে দেখো মড 4a, তাহলে দেখো আমাদের 4 ইন্টু -1/3 তারপরে মড, তার মানে 4/3, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 4/3। তার মানে আমাদের ফ্যান্টাস্টিকভাবে ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো ভাইয়া, ডি নাম্বার। সো এখন আমাকে বলো দেখি 100% আমরা বুঝতে পারলাম কিনা। এখন আমাকে একটু কষ্ট করে বলো যে ভাইয়া আমরা 100% বুঝতে পারছি কিনা, আমরা 100% বুঝতে পারছি কিনা, একটু দ্রুত আমাকে বলো আমরা 100% বুঝতে পারছি কি না। সো দেখো একদম ভেঙে বুঝাই দিছি। সো আমাকে একটু বলো যে ভাইয়া বুঝতে পারলাম কি না। দ্রুত, যত দ্রুত রেসপন্স করবা তত দ্রুত ক্লাস শেষ হবে, তত দ্রুত তোমরা বাসায় পড়ার টেবিলে বসতে পারবা। ওকে, সো ক্লিয়ার কিনা ভাইয়া, একটু আমাকে দ্রুত বলো যে 100% আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। ওকে জি ভাইয়া, ক্লিয়ার 100%। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাবো তাহলে। দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, নেক্সটে দেখো এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে মিম, এখন এই যে তোমার সূত্র পড়বে কিন্তু। দেখো এখানে আমাদের কি বলছে যে ভাইয়া 9x² + 25y² আমাদের 225 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। ওকে, আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমার কাছে চাইছে। সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ভাই সূত্রটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ভাই সূত্রটা তোমাদের মনে পড়ে রে? একটু আগেই কিন্তু আমরা শিখছি যে ভাই এখানে দুই রকম সূত্র আছে, যে ভাই 2b/ আমাদের হচ্ছে 2b² a অথবা আমাদের 2a² b। তো সবার আগে আমাকে চেক করতে হবে এ বড় না বি বড়, ঠিক আছে, সেই অনুযায়ী আমাকে সূত্র নিতে হবে। তাহলে দেখো আমাদের, তাহলে এই যে এইখানে তো এত থাকা যাবে না, এখানে 1 থাকতে হবে। আদর্শ সমীকরণে নিয়ে যাও, যাই চাক না কেন, পরাবৃত্ত বা উপবৃত্ত বা হচ্ছে আমাদের অধিবৃত্ত, তোমার যে কোনো কিছু বের করতে বলুক না কেন, সর্বপ্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। কি হতে হবে ভাইয়া? আদর্শ সমীকরণে নিয়ে যেতে হবে। তাহলে দেখো আমার এখানে কি ভাইয়া, তাহলে আমরা হচ্ছে 9x² / 225 ইকুয়াল টু প্লাস 25y² / 225 ইকুয়াল টু 1। সো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে x² / 9 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত চলে আসবে রে? ডিরেক্ট কাটাকাটি করলে এখানে 25 চলে আসবে, আবার y² আর এখানে 9 চলে আসবে ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে এর মান আসতেছে হচ্ছে ভাই 5 আর বির মান হচ্ছে 3। তার মানে কে বড়? এ বড়। কে বড় ভাইয়া? এ বড়। তাহলে দেখো এ বড় হলে আমাদের কি হয়, আমাদের এটা নিচে হয়, তার মানে 2b² / a এই সূত্র হবে। তাহলে দেখো 2b² এর মান কত ভাইয়া? b² এর মান হচ্ছে 9, তাহলে 9 / a এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 5, তার মানে 5, তাহলে 9 × 9 = 18 / 5, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 18/5 কোথায় আছে? বি নাম্বারটা। সো বি নাম্বারটা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার। এই তো এই তো সবাই অ্যান্সার করে ফেলছো যে ভাইয়া এ বড়, এ বড়। হ্যাঁ ধন্যবাদ। এই তো মিমো বুঝে গেছে, 100% ক্লিয়ার। ওকে, সো আমাদের অ্যান্সারটা কত হবে? 18/5। সো 100% ক্লিয়ার ভাইয়া এই প্রশ্ন, 100% ক্লিয়ার ভাইয়া এই প্রশ্ন। 100% ক্লিয়ার হয়ে থাকলে আমাকে বলো, আমরা নেক্সটে চলে যাব। প্রশ্নগুলো অনেক সহজ। দেখো কণিক অধ্যায়টা অনেক সহজ, বাড়তি প্যারা নেওয়ার কোনো দরকার নাই। কণিক অধ্যায়টা অনেক 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 সহজ, জাস্ট খালি তোমাকে সূত্রগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। ওকে, জাস্ট কি করতে হবে ভাইয়া? সূত্রগুলো কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এ বড় না বি বড়, মুন্না ভাই আর মন বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমার অবশ্য বলতে পারো তোমরা, আমার হচ্ছে খারাপ বলো নাই, মন হালকা পাতলা বড়ই আছে, ঠিক আছে। সো দেখো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে যাব। সো চলো,
সো বলো এখন আমাদের এই প্রশ্নটা দেখো কি বলছে যে কোনো উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 6 এবং 4। তাহলে দেখো এই জিনিসটা দেখো, প্রশ্নটা একটু তোমাকে বুঝে নিতে হবে ভাইয়া। প্রশ্নটা কি, প্রশ্নটা কিন্তু একটু বুঝে নিতে হবে কষ্ট করে। দেখো কোন উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, এখন অক্ষদ্বয় কয় ধরনের হয় ভাই? একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, একটা হচ্ছে বৃহৎ অক্ষ। তার মানে এই যে বড়টা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ দৈর্ঘ্য বলতেছে, আর হচ্ছে 4টা অর্থাৎ ছোটটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ দৈর্ঘ্য বলতেছে। এটা কিন্তু বুঝে নিতে হবে, তোমাকে বলে নাই যে ভাইয়া বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 6 ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 4, এটা কিন্তু তোমাকে বলে নাই। ওকে, এটা কিন্তু তোমাকে বলে নাই, বাট তোমাকে বুঝে নিতে হবে একটু। ওকে, এখন তোমাকে বলছে যে ভাই এত এত হলে উপবৃত্তটির আমাদের ক্ষেত্রফল। এখন উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই এ বি। এখন তোমাকে এর মান নাই, বির মান নাই, তোমাকে বের করে নিতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলছিলাম যে ভাইয়া কোনো কন্ডিশন যদি বলা না থাকে যে ভাই এ বড় না বি বড়, এগুলো যদি তোমার কিছু বলা না থাকে তাহলে আমরা কি বলবো, আমরা এ ধরে নিব বড়, এ ধরে নিবে বড়। দেখো এখানে কিচ্ছু বলা নাই ভাই, দেখে বোঝা যাচ্ছে না, কারণ এখানে তো কিছুই নাই। এখানে আমাদেরকে কি ধরতে হবে, আমাদেরকে এ বড় ধরে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ও আমার মন বড় দেখে চিপস কিনে দিব। আচ্ছা ঠিক আছে, তোমরা চান্স পাও, তোমাদের ক্যাম্পাসে গিয়ে তোমাদেরকে ট্রিট দিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে, দোয়া রাখিও, তোমরা সবাই ভালো জায়গায় যাও ইনশাল্লাহ। তো ঘুরতে যাবো, ঠিক আছে, আমি কিন্তু প্রচুর ঘোরাঘুরি করি। ওকে, এখন হয়তো একটু ব্যস্ত থাকি, একটু কম ঘোরাঘুরি হয়, বাট তোমরা চান্স পাও, আলটিমেটলি তোমাদের ক্যাম্পাসে ঘুরতে যাব, তখন তোমরা আলটিমেটলি তোমাদেরকে চিপস না একদম সুন্দর মতো ট্রিট দিয়ে দিব, প্যারা নাই। ওকে, ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, সো চলো আমরা এখন প্রশ্নে ফিরে যাই। দেখো আমরা উপবৃত্তের এ বড়র ক্ষেত্রে আমরা হচ্ছে ক্ষুদ্র বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ বৃহৎ মানে আমি কি বলছিলাম রে, পরিবারের বড় ছেলে। বৃহৎ মানে কি বলছিলাম যে ভাইয়া পরিবারের বড় ছেলে, এটা কখনোই চেঞ্জ হয় না। তার মানে এ বড় হলে আমাদের 2a হয়, তার মানে 2a ইকুয়াল টু 6। আবার ক্ষুদ্র মানে পরিবারের ছোট ছেলে বা পরিবারের ছোট মেয়ে বেশি পাকনা হয়। ঠিক আছে, পরিবারের ছোট ছেলে বেশি আলটিমেটলি দেখা যাবে যে হচ্ছে, দেখা গেছে যে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই, একদম নো চিন্তা ডু ফিরতে। ওকে, সো দেখো আলটিমেটলি ক্ষুদ্র অক্ষ মানে পরিবারের ছোট ছেলে, তার মানে চেঞ্জ হয়ে যায়, এ বড় হলে 2b হবে, এ বড় হলে 2b, তার মানে 2b ইকুয়াল টু 4। তাহলে দেখো এ ইকুয়াল টু আসতেছে আমাদের 3 আর বি ইকুয়াল টু আসতেছে আমাদের 2, তার মানে পাই ইন্টু 3 ইন্টু 2, তার মানে 6 পাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, সো এরকম পরিবারের বড় ছেলে, পরিবারের ছোট ছেলে, এইভাবে দিয়ে তোমরা ক্ষুদ্র অক্ষ এবং বৃহৎ অক্ষ মনে রাখবা। এইভাবে মনে রাখলে আশা রাখি জীবনে হয়তো আর কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। ওকে, মজায় মজায় পড়বা ভাইয়া, ম্যাথ ফিজিক্স কিন্তু মোটেও কঠিন না, তোমরা কঠিন করে পড়ো দেখেই তোমাদের কাছে কঠিন মনে হয়। ওকে, সো তোমাদেরকে মজায় মজায় পড়তে হবে, এভাবে আলটিমেটলি পড়াশোনার মধ্যেও মজাটা খুঁজে নিতে হবে। ওকে, আচ্ছা সো চলো নেক্সটে যাবো তাহলে। নেক্সটে খুবই সহজ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তোমাদের জন্য ভাইয়া দোয়া সবসময় থাকে। একটা শিক্ষক বা একটা বড় ভাই যারা পড়ায়, আলটিমেটলি সকল স্টুডেন্টের জন্য আমরা সবসময় দোয়া করি যে না, ছেলেটা কষ্ট করতেছে বা মেয়েটা কষ্ট করতেছে, আল্লাহ তাআলা যাতে তার আসলে হচ্ছে যেটা প্রাপ্য সেটা যাতে সে পায়। ঠিক আছে, আমরা সবসময়ই হচ্ছে এটা চাই যে কষ্ট করে, অন্তত আমি অর্থাৎ তোমাদের মুন্না ভাইয়া সবসময় এটা বিশ্বাস করি যে ভাইয়া পরিশ্রম। দেখো ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা ভাইরাল একটা কথা আছে যে ভাই সবাই তোমার সাথে বেইমানি করতে পারে, কিন্তু তোমার পরিশ্রম, তোমার গায়ের ঘাম, এটা কখনোই তোমার সাথে মনে করো হচ্ছে বেইমানি করবে না। ঠিক আছে, তুমি হয়তো সাময়িক সময়ের জন্য ফিডব্যাক পাবা না, হয়তো তুমি একদম কাজ করতেছো সাথে সাথেই ফিডব্যাক পাবা না, বাট ওই ফিডব্যাক তুমি পাবা, পরিশ্রমের ফিডব্যাক তুমি পাবা, তোমার গায়ের ঘামের ফিডব্যাক তুমি পাবা, এটা কোনো না কোনো সময় পাবা। তুমি যদি লেগে থাকো, তুমি যদি হাল না ছেড়ে দে লেগে থাকো, তুমি অবশ্যই অবশ্যই পাবা। ওকে, সো দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি বলছে ভাইয়া একটু দেখার চেষ্টা করি। দেখো যে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এটা সূত্র কেউ বলতে পারবা যে ভাই উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব, এটা সূত্র কি হবে বলো দেখি, এটা সূত্র কি হবে? সবাই কেউ পারবা নাকি আমি তোমাদেরকে চিত্র দিয়ে বুঝাই দিব? চিত্র দিয়ে বুঝাই দিতে হবে নাকি পারবা? আমাকে একটু বলো দেখি যে ভাই চিত্র দিয়ে বুঝাই দিতে হবে নাকি আমরা পারবো? চিত্র দিয়ে বুঝাই দিতে হবে নাকি পারবো? সবাই একটু বলো দেখি ভাইয়ারা, সূত্রটা কারো মনে আছে কিনা বা মনে পড়ে কিনা? বি হবে, এই তো অ্যান্সার করে ফেলছো যে ভাই বি হবে, বাট সূত্রটা আমাকে একটু বলো, সূত্রটা কি হবে? দেখো উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমাদের সূত্র হচ্ছে 2a, এটা মনে রাখবা। ঠিক আছে, এই সূত্রটা একটু মুখস্থ করে রাখবা,
সূত্রটা কি করবা ভাইয়া, মুখস্থ করে রাখবা। দেখো অনেকেই এই জিনিসটা বুঝতে পারো না, তোমাদেরকে আমি একটু চিত্র দিয়ে বুঝাই, ঠিক আছে, বুঝাই দেই। সো দেখো এটা ধরো আমার একটা পরাবৃত্ত, আট করে নেই, এটা হচ্ছে নিয়ামক রেখা, দেখো এটা হচ্ছে উপকেন্দ্র এস বিন্দু। সো আমার আমরা হচ্ছে একটা হচ্ছে বিন্দু, এখানে আমরা পি বিন্দু ধরলাম, এটা হচ্ছে নিয়ামক রেখার উপরে লম্ব এম ধরলাম। তাহলে দেখো আমরা কিন্তু পরাবৃত্ত ক্ষেত্রে কি জানি যে ভাইয়া এসপি ইকুয়াল টু এমপি, তাই না? আচ্ছা, সো দেখো আমাদের দেখো এই জিনিসটা আমাদের উপকেন্দ্র কি হয় ভাই, A0 হয়। তার মানে এই জিনিসটা আমাদের কি এতটুকু, এই এতটুকুর মানটা কি আসতেছে ভাইয়া, এতটুকুর মান এ। এখন দেখো তোমাকে কি বলছে, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব নিয়ামক, নিয়ামকের। তাহলে দেখো উপকেন্দ্রিক লম্ব এই যে এটা না, উপকেন্দ্রিক লম্ব, দেখো এই যে এইটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক। তার মানে এই যে এতটুক দূরত্ব তোমাকে বের করতে বলছে। দেখো আমি যদি কালারটা চেঞ্জ করে তোমাদেরকে বুঝাই তাহলে সুবিধা হবে। তোমাদের কাছে চাচ্ছেটা হচ্ছে যে ভাই এই যে এইখান থেকে শুরু করে এইখান, এই এতটুক দূরত্ব বের করতে বলতেছে। তাহলে দেখো আমরা কিন্তু এতটুক দূরত্ব আমরা এ জানি, তাহলে দেখো এই এর ডাবলই কিন্তু এ, তার মানে এইটাও এ কিন্তু, ঠিক আছে। কারণ কি ভাই, এই যে এই পয়েন্টটা কি ভাই আমাদের এ, এতটুকু যদি এ হয় তাহলে দেখো আমাদের এই যে A0 পয়েন্ট যেহেতু এটা, তার মানে এইখান থেকে আমরা বুঝতেছি ভাইয়া আমাদের উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 2a, সরি আমি বি লিখে ফেলছি, 2a। ওকে, বুঝতে পারছো ভাইয়া? সবাই একটু বলো। আচ্ছা, সুজন মেডিকেল প্রিপারেশন নিছিলা, কোনো সমস্যা নাই ভাই, তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা তুমি কোনো প্রিপারেশনই না নাও, কোনো সমস্যা নাই। আমি একদম রুট লেভেল থেকে পড়াই, একদম ভেঙে ভেঙে পড়াই। আমার ক্লাস ধরো তুমি ইন্টারমিডিয়েটে খালি কোনো মতো দেখছো, কোনো দিন পড়ো নাই, কিচ্ছু করো নাই, আমার ক্লাস তবুও যদি করো তবুও ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, কারণ আমি একদম ভেঙে ভেঙে পড়াই, একদম রুট লেভেল থেকে পড়াই। ওকে, আচ্ছা, সো বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা হ্যাঁ, প্রেমে আমরা শর্টকাটে আসতেছি বাবা, তোমাদের আগে বেসিকটা বুঝাই নেই, না হলে অনেকেই বুঝবে না। সো আমরা বেসিকটা বুঝে নিলাম। ওকে আচ্ছা ঠিক আছে, সো চলো তারপরে আগে বেসিক দিয়ে করি, তারপরে শর্টকাট আমিও বলে দিব, প্যারা নাই। ওকে, তাহলে দেখো এখান থেকে আমার এর মানটা লাগবে, এখান থেকে এর মান, তার মানে দেখো আমার ভাই পরাবৃত্ত, তার মানে আদর্শ সমীকরণে আনতে হবে আগে, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। তাহলে দেখো আমাদের 4 ইন্টু -1 ইন্টু এক্স লিখতে পারতেছি, তার মানে এর মান হচ্ছে -1। তাহলে দেখো আমাদের কি হবে ভাইয়া 2a, তার মানে 2 -1, এখন -2 হওয়ার কথা, তাই না? -2 হওয়ার কথা, বাট দূরত্ব কখনোই নেগেটিভ হয় না। কি হয় না? দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না। সো আমাদের অ্যান্সার হচ্ছে +2, অর্থাৎ ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো এইটার একটা শর্টকাট আছে ভাইয়া, এটার কি শর্টকাট আছে যে ভাইয়া, এটা শর্টকাটটা কি দেখো একটু লিখে দেই। এটা হচ্ছে এই যে প্রেমা অলরেডি বলে দিছে, সো ধন্যবাদ ভাইয়া। সো দেখো এটার শর্টকাটটা হচ্ছে, আমাদের যদি তুমি কখনো দেখো যে ভাইয়া পরাবৃত্তের 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 ঠিক আছে, পরাবৃত্তের পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে। সো দেখো, আচ্ছা না না, পরাবৃত্তের হচ্ছে উপকেন্দ্রিক লম্ব আমাদের এইখানে x এর সহগ ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো আমাদের না, এটা আলটিমেটলি শর্টকাট দিয়ে করার দরকার নাই, দেখো এটা ঝামেলা লাগাই দিবা, এটা ঝামেলা লাগাই দিবা, কারণ এখানে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলেই ঝামেলা লাগাই দিবা। ওকে, দেখো সামনের প্রশ্নে যাই আমরা, ওইখানে কোনো শর্টকাট থাকলে আমি শর্টকাট হচ্ছে তোমাদের ইয়াতে আছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বতে আছে, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যতে শর্টকাট আছে, এইখানে শর্টকাট ফেলাইতে গেলে ঝামেলায় পড়ে যাবা। সো বেসিক দিয়ে মনে রাখো 2a, এটাই জাস্ট সিম্পল। ওকে আচ্ছা, সো প্রেমা এখানে এই শর্টকাট দিয়ে আলটিমেটলি করতে যাও না, ঠিক আছে, ঝামেলা পড়ে যাবা, একটু চেঞ্জ করে দিলেই ঝামেলা হয়ে যাবে। সো আমরা উপকেন্দ্রিক লম্ব সামনে হয়তো আছে, তখন থাকলে আমরা হচ্ছে শর্টকাটটা শিখে ফেলবো। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে, নেক্সট প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, দেখেই তোমরা অনেকে ভয় পাবা, হাই হাই কি করছে, দরকার নাই ভাই, এটা স্কিপ করি না। সো বড় প্রশ্ন হচ্ছে সব থেকে সহজ বেশি হয়। দেখো কি বলছে আমাদের, যে ভাইয়া x² ডিভাইডেড বাই a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1 উপবৃত্তের প্রথম চতুর্ভাগ এ ও বি হয়, যেখানে ও এ ইকুয়াল টু এ ও বি ইকুয়াল টু বি, তাহলে এ বি রেখা বক্ররেখা এবং এ বি জ্যায়ের মধ্যবর্তী ক্ষেত্রফলটা কত? ঠিক আছে, এটা অনেকেই দেখে বলতেছে হাই আল্লাহ এত বড় একটা ম্যাথ কীভাবে করবো। দেখো, সো দেখো আমাদের এটা কিন্তু একদম আদর্শ সমীকরণটা দিয়ে দিছে। সো আমি যদি তোমাকে চিত্র দিয়ে বুঝাই তাহলে খুব সুবিধা হবে। দেখো আমরা একটা উপবৃত্ত অঙ্কন করে নেই আগে, এটা যদি 0 0 পয়েন্ট ধরি, তাহলে দেখো তোমার এখানে বলাই আছে যে ভাইয়া আমাদের প্রথম চতুর্ভাগ এ ও বি, এটা তো আমাদের ও বিন্দু, এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি আমাদের বি বিন্দু হয়, তাহলে এখানে বলা আছে ও এ, ও
ও এটা হচ্ছে আমাদের এ, আর ও বিটা হচ্ছে আমাদের বি। আচ্ছা ঠিক আছে, তারপর এ বি বক্ররেখা, তাহলে দেখো এই যে এ বি এইটা হচ্ছে বক্ররেখা, আর একটা হচ্ছে আমাদের এ বি জ্যা, তাহলে দেখো আমি জ্যা যদি কল্পনা করি তাহলে এই যে এ বি জ্যাটা আমরা পাচ্ছি এটা, তাই না, এ বি জ্যা। আচ্ছা, এ বি জ্যা এর মধ্যবর্তী ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কতটুকু, এই যে এতটুকুর মানটা তোমার কাছে বের করতে বলছে, এই যে এতটুকুর মানটা তোমাকে বের করতে বলছে। ওকে, এতটুকু মানটা বের করতে বলছে। সো আগে আমাকে এতটুকু বলো যে তোমরা এতটুকু বুঝলা কিনা, যে কি চাচ্ছে, এইটা ক্লিয়ার ভাইয়া? প্রশ্নের মধ্যে কি চাচ্ছে এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? একটু বলো দেখি, প্রশ্নের মধ্যে কি চাচ্ছে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। দেখো আমি তোমাকে চিত্র দিয়ে বুঝাইলাম, আশা রাখি বুঝতে পারছো। একটু দ্রুত রেসপন্স করো যে ভাইয়া কি চাচ্ছে এইটা আমরা 100% বুঝছি কিনা, কি চাচ্ছে এটা আমরা 100% বুঝছি কিনা, একটু বলো কি চাচ্ছে এটা আমরা 100% বুঝছি কিনা, একটু বলো। ওকে জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সো চলো এখন আমার এতটুকু যেহেতু বলছে, তাহলে দেখো আমার সর্বপ্রথম আমি উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি যে ভাই পাই এ বি। উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি ভাইয়া? উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই এ বি। ওকে, আবার দেখো এখন এইখানে দেখো তোমার আমার জাস্ট খালি এতটুকু লাগবে, তাই না? আমি একটু যদি কল্পনা করি, তার মানে প্রথম চতুর্ভাগের টাটা লাগতেছে আমার, তাই না? প্রথম চতুর্ভাগ, তাহলে দেখো আমার যদি প্রথম চতুর্ভাগের লাগে তাহলে আমরা ডিভাইডেড বাই 4 করে দাও, তাহলে আমাদের এক চতুর্ভাগের ক্ষেত্রে জাস্ট ক্ষেত্রফল চলে আসবে। তার মানে আমরা আমরা পাচ্ছি হচ্ছে পাই এ বি ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তার মানে আমরা এই যে এখন কিন্তু এই পুরাটারই পাইছি কিন্তু, বাট আমাদের তো পুরাটার দরকার নাই, এই যে এইগুলো তো দরকার নাই, তাই না? এই লাল অংশ তো দরকার নাই, আমাদের নীল অংশটা বের করতে হবে। তার মানে এই লাল অংশটা দিয়ে দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন ত্রিভুজের কি ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, যে ভাই হাফ এ বি। তাহলে দেখো এটা মাইনাস যদি আমি এখান থেকে করে দেই তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো এখান থেকে আমি হাফ এ বি না লিখে আমরা এ বি ডিভাইডেড বাই 2 লিখি, ঠিক আছে? আর এখানে আমি এ লিখছি কেন, এখানে হচ্ছে খালি 4 হবে। ওকে, আচ্ছা দেখো এখন এখানে আমরা লসাগু করে দাও, লসাগু করলে আমাদের কত আসতেছে ভাইয়া? 4, এখানে আসতেছে হচ্ছে পাই এ বি মাইনাস 2, তার মানে 2 এ বি। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, এ বি কমন নিচ্ছে, তার মানে দেখো 1 ডিভাইডেড বাই 4, তারপরে আবার হচ্ছে এ বি কমন নিলে আমাদের কি থাকতেছে ভাই? পাই মাইনাস 2। সো কোথায় রে? ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো বুঝতে পারছি কিনা বলো দেখি ভাইয়ারা? প্রশ্নটা বুঝিনি স্মিতা, এখন একটু বলো দেখি বুঝছো কিনা? আমি তো চিত্র দিয়ে দিয়ে বুঝাইলাম, প্রশ্নটা কেন বুঝলা না? দেখো এখন একটু আমাকে একটু বলো দেখি ভাইয়া 100% বুঝছি কিনা আমরা? এখন একটু বলো দেখি ভাইয়ারা 100% বুঝছি কি না, এখন একটু বলো দেখি। ক্লিয়ার সবার ক্লিয়ার কিনা ভাইয়া বলো, দ্রুত দ্রুত দ্রুত, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত বলো, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত বলো। ওকে আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো চলো নেক্সটে যাবো। খুবই সিম্পল, দেখো বড় প্রশ্ন দেখে কখনোই ভয় পাবা না, ঠিক আছে? বড় প্রশ্ন দেখে কখনোই ভয় পাবা না, আলটিমেটলি প্রশ্ন কিন্তু বড়গুলাই সহজে অ্যান্সার করা যায়। ওকে, সো চলো দেখো নেক্সটে কি বলছে ভাইয়া, এই যে এই জিনিসে হচ্ছে আলটিমেটলি দেখো কি বলছে, যে ভাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? উপকেন্দ্রিক লম্ব ও নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? এটা পারবা না? সবাইকে পারা উচিত, আমি একটু আগেই করাছি। উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রই হচ্ছে 2a। এখন দেখো এখানে আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি, 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু এক্স, তার মানে এর মান কত? 1, তার মানে শুধুমাত্র 2। সো আমাদের ফ্যান্টাস্টিকভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, দেখছো সেম জিনিস ভাইয়া, সেম জিনিস। আমাদের কি হবে রে? বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে, বি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। ওকে, এই তো তোমরাও অলরেডি পেয়ে গেছো যে ভাইয়া বি নাম্বার। ওকে চলো আমরা সময় নষ্ট না করে দ্বিতীয় নেক্সটে চলে যাবো। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, কি বলছে রে, যে ভাই আমাদের ই এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমাদের সঞ্চারপথ কি নির্দেশ করে? পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। থিওরি টাইপ প্রশ্ন, না পারলে মায়ের আছে ভাই। সবাই একটু চেষ্টা করো, দেখি সবার আগে কে পারো, একটু দেখতে চাই, সবার আগে কে পারো দেখতে চাই। একটু বলো আমাকে যে ভাইয়া এটার অ্যান্সার কি হবে, সবার পারা উচিত, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক সহজ, সবার পারা উচিত, এটা অনেক সহজ, সবার পারা উচিত। যে ভাইয়া এটা কি হবে রে? কি হবে? এ নাম্বার, অধিবৃত্ত। আচ্ছা ভাইয়া আমাকে দেখা যাচ্ছে না কেন? এই যে দীপ, এত দেরিতে আসলে দেখা যাবে না, তোমার প্রতি মন খারাপ করেই আমি আমাকে লুকায় রাখছি, ঠিক আছে দীপ? তুমি এত দেরিতে ক্লাসে আসছো, এই জন্য আমার
প্রচুর মন খারাপ যে দীপ আজকে আমার ক্লাস করে নাই, বা আলটিমেটলি দীপ আসে নাই, অনেক দেরিতে আসছে। সো আমি মনে কষ্ট পেয়ে আমার চেহারা আমি আর তোমাদের দেখাচ্ছি না, ঠিক আছে? কারণটা বুঝতে পারছো দীপ, যে আমি কেন তোমাদের সামনে নাই আজকে? কারণ আমার ক্লাসে দীপ আজকে দেরি করে আসছে, এই জন্য আমার খুবই মন খারাপ। এই জন্য আমি কষ্টে দুঃখে আমি তোমাদের কাছ থেকে মুখ লুকিয়ে নিয়েছি, ঠিক আছে? আজকে আমাদের একটু প্রবলেম হয়েছে দীপ, ঠিক আছে? এতক্ষণ ফাজলামো করলাম, আজকে হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডে একটু প্রবলেম হয়েছে। আমি আমাদের স্মার্ট বোর্ডের হচ্ছে কোম্পানিতে ফোন করছিলাম, সো ওইখান থেকে লোক আসবে, শুক্র শনি ডে অফ থাকে, এই জন্য লোকটা আসে নাই। সো এই জন্য হচ্ছে আমাদের এইভাবে ক্লাস নেওয়া। ইনশাল্লাহ প্রবলেমটা দ্রুত সমাধান হয়ে যাবে, দেন আমরা আবার তোমাদের সামনে সামনাসামনি ক্লাস করবো, আমাকে দেখতে পারবা, ওকে? সো তোমাদের সর্বোচ্চ হয়তো 2-1টা ক্লাস এইভাবে করা রাখতে পারে, যেহেতু শুক্র শনি ডে অফ থাকে অফিসের আমাদের হচ্ছে ওই যে আমাদের স্মার্ট বোর্ডের কোম্পানির। সো কালকেও হয়তো আসতে পারে, নাও আসতে পারে, ইভেন রবিবারে ইনশাল্লাহ আসবে, সেদিন সমাধান হবে। দোয়া রাখিও যাতে দ্রুত সমাধান হয়ে যায়, ওকে? আচ্ছা, ওকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, আচ্ছা দেখো দীপ, কোনো সমস্যা নাই ভাইয়া, আমি একটু মজা করলাম, ঠিক আছে? ওকে, প্যারা নাই, রেকর্ড থাকবে, ক্লাস দেখে নিও। সো চলো আমরা দেখো এই প্রশ্নটা সবাই পারছো যে ভাইয়া অধিবৃত্ত অধিবৃত্ত অধিবৃত্ত। সো সবাইকে ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই আমরা পারছি, ওকে? সো দেখো আমি তোমাদের এইখান থেকে কি কিভাবে আসতে পারে সেটা একটু দেখাই দেই, একটু তোমাদের এক্সট্রা নোট করে দেই। দেখো তোমার যদি উৎকেন্দ্রিকতার মানটা 0 হয়, এটা কি হবে? এটা হচ্ছে বৃত্ত হবে, এটা বৃত্ত। তারপরে যদি উৎকেন্দ্রিকতার মানটা 1 হয় ভাইয়া, উৎকেন্দ্রিকতার মান 1 হয়, সেটা হবে পরাবৃত্ত। সেটা হবে কি ভাইয়া? পরাবৃত্ত। তারপরে যদি উৎকেন্দ্রিকতার মান 0 থেকে বড়, 1-এর থেকে ছোট হয়, সেটা হবে আমাদের কি ভাইয়া? উপবৃত্ত। সেটা কি হবে? উপবৃত্ত। তারপরে যদি উৎকেন্দ্রিকতার মানটা 1-এর থেকে বড় হয়, তাহলে সেটা হবে আমাদের অধিবৃত্ত। সেটা কি হবে? অধিবৃত্ত। যদি আমাদের উৎকেন্দ্রিকতার মানটা কি হয়? যদি আমাদের উৎকেন্দ্রিকতার মানটা আমাদের হচ্ছে ইনফিনিটি হয়ে যায়, সেটা হবে সরলরেখা, ওকে? সো এই জিনিসগুলান ভাইয়া একটু কষ্ট করে কি করতে হবে রে? মনে রাখতে হবে, বা মুখস্থ করেও রাখতে পারো কন্ডিশনগুলান। সো 100% ক্লিয়ার কিনা বলো তো দেখি, 100% ক্লিয়ার কিনা ভাইয়া? 100% ক্লিয়ার কিনা বলো? সো এই জিনিসগুলান একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ভাই কখন উপবৃত্তর ক্ষেত্রে, অধিবৃত্তের ক্ষেত্রে, সরলরেখার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানগুলান কি হবে না হবে সুন্দর মতো নোট করাই দিলাম। সো এই জিনিস কখনো ভুল করবা না, অবশ্যই অবশ্যই মনে রাখবা, ওকে? আচ্ছা, ওকে, ক্লিয়ার বুঝছি 100%, ওকে, ধন্যবাদ ভাইয়া। সো চলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সট দেখো কি বলছে ভাইয়া, নেক্সট দেখো কি বলছে আমাদের। বলছে হচ্ছে x²/4 y²/10 = 1 হলে আমাদের উপবৃত্তের উপকেন্দ্র কত? উপকেন্দ্র। এখন উপকেন্দ্র নির্ণয় সূত্র কি ভাই? উপকেন্দ্র দেখো আমাদের যদি a বড় হয় তাহলে একরকম কন্ডিশন, b বড় হলে একরকম কন্ডিশন, ঠিক আছে? সো দেখি আমাদের এখানে দেখেই বোঝা যাচ্ছে ভাই এখানে b বড়। এখন b বড় হলে আমাদের উপকেন্দ্রর স্থানাঙ্কটা কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয় মনে পড়ে রে? যে ভাই 0, +-BE, 0, +-BE। তার মানে সবার আগে আমাকে কি করতে হবে? ইর মানটা বের করতে হবে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা। সবার আগে কি করতে হবে ভাইয়া? ইর মান, অর্থাৎ উৎকেন্দ্রিকতার মান বের করতে হবে। উৎকেন্দ্রিকতার মান তাহলে দেখো এখান থেকে আমরা ইর মানটা, উৎকেন্দ্রিকতার মানটা আগে সবার আগে চলো বের করি। তাহলে দেখো E = যেহেতু এখানে b বড়, তার মানে -a² / হবে, ওকে? আচ্ছা, তার মানে 1 a² এর মান কত ভাই? 4 হচ্ছে 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের খুব সুন্দর মতো √3/5 চলে আসতেছে, ওকে? সো আমরা উৎকেন্দ্রিকতার মান পেয়ে গেছি √3/5, ওকে? আচ্ছা, ঠিক আছে। সো দেখো এখন আমরা কি করব? জাস্ট এখন মানটা বসাই দিব। তাহলে দেখো এখানে আমাদের 0, +-BE, তাহলে বির মান আমরা হচ্ছে কত পাইছি? দেখো বির মান অনেকেই 10 বসাই দিবা, ভাই বির মান 10 না, b² এর মান 10, তার মানে বির মান হচ্ছে √10। বির মান কত? √10, ঠিক আছে? বির মান হচ্ছে √10, তার মানে √10 ইন্টু উৎকেন্দ্রিকতা কত পাইছি রে? √3/5। সো দেখো এটাকে আমাকে একটু জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কি হবে? সি নাম্বারটা চলে আসবে, দেখো সি নাম্বারটা চলে আসবে, ওকে? সো সবার 100% ক্লিয়ার কিনা বলো? দেখো
এটাকে জিনিসকে আমি 0, আর এখানে আমাদের √10 আছে, √3 আছে, ডিভাইডেড বাই √5 আছে। সো দেখো এটাকে আমরা সবগুলোকে যদি রুট করে দেই তাহলে আমাদের আলটিমেটলি একসাথে করে ক্যালকুলেশন করলেই আমাদের √2 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই √2 চলে আসবে। এই তো সবাই পারছে যে ভাই সি নাম্বার। ওকে, সো চলো আমরা নেক্সটে চলে যাব। খুব সহজ একটা প্রশ্ন। আমরা যদি নেক্সটে যাই দেখি তো নেক্সটে কি বলা আছে। দেখো এই যে এইখানে শর্টকাট আছে। সো এই যে প্রেমানা কে জানিয়ে বলছিলা যে ওইখানে একটা শর্টকাটের কথা, দেখো এই যে এইখানে শর্টকাট একটা, তোমরা খুব শর্টকাটে অ্যান্সারটা আনতে পারবা। সো চলো আগে দেখি আমরা কি বলছে যে ভাই y² = 8x + 5 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের একটা শর্টকাট আছে। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যর কি ভাইয়া একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা কি জানো? ও পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যই হচ্ছে দুই রকমভাবে তুমি করতে পারবা। এক্স এর সহগটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এক্স এর সহগ। অথবা তুমি এভাবেও করতে পারবা, এটা হচ্ছে 1 নাম্বার প্রসেস। আর 2 নাম্বার আর একটা প্রসেস আছে যে ভাই এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ দুইভাবেই করা যায়। সো দেখো আমাদের এক্স এর সহগ মানে 8, তার মানে 8ই হচ্ছে রাইট অ্যান্সার। অথবা যদি এক ঘাতের সহগ 8 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ কত y², তার মানে শুধুমাত্র 1, তার মানে এইভাবেও 8। যেভাবেই করো না কেন আমাদের সেম অ্যান্সার আসবে। আমাদের কি রে সেম অ্যান্সার আসবে। এই তো এইটা সবাই পারো যে এক্স এর সহগ। আরে জোস, সবাই পারছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়ারা। সো চলো আমরা নেক্সটে চলে যাব তাহলে। নেক্সটে সো দেখো নেক্সটে কি প্রশ্ন আছে রে যে ভাই y² - 4y = 8x - 8 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা তোমাদের পারা উচিত। দেখো একটু আগেই শর্টকাট শিখেছি। সবাই একটু বলো যে ভাইয়া এটা কি হবে। সবাই একটু বলো এটা কি হবে। সবাই একটু দ্রুত ঝটপট আমাকে জানাও দেখি ভাইয়া এটা কি হবে। দ্রুত ঝটপট জানাও যে ভাইয়া এটা কি হবে। দেখো এইখানে এক্স এর সহগ আছে, ওয়াই এর সহগ আছে। সো দেখো আলটিমেটলি আমরা দুইভাবেই করো, এক্স এর সহগ 8 বা আমাদের এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দুই ঘাতের সহগ, ওই ঘুরে উল্টে 8। তার মানে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, সো সি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। সো এই তো সবাই পারছো। আরে জোস, ধন্যবাদ। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া কোনো উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 4 হলে উপবৃত্তটির ক্ষেত্রফল কত। উপবৃত্তটির ক্ষেত্রফল ভরো। ভাই এটা পারবা না? এই টাইপের সেম ম্যাথ আমি করাই দিছি ভাই। এখানে দেখো অক্ষদ্বয়ের দৈর্ঘ্য মানে এখানে তোমাকে বলা নাই ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ, বাট তোমাকে বুঝে নিতে হবে ভাই অক্ষ তো দুইটাই আছে, একটা ক্ষুদ্র একটা বৃহৎ। তার মানে আমাদের এটা হচ্ছে বৃহৎ, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র। সো এই টাইপের সেম ম্যাথ আমি করাই দিছি। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, আমি তোমাদের উত্তরটা বলে দেই, এটা হবে 5 পাই। হাই এখানে আলটিমেটলি অপশনই কিন্তু নাই, এটার অপশনই নাই। এটার অ্যান্সারটা ডিরেক্ট আমাদের 5 পাই হবে। ওকে, দেখো আমি করে দেই, না হলে তোমরা ঝামেলা করবে আবার। সো দেখো আমাদের এটা করে দিই, হোমওয়ার্ক না দিয়ে করে দিই। দেখো বৃহৎ অক্ষ, দেখো কিচ্ছু বলা নাই, তার মানে তোমাকে এ বড় ধরে নিতে হবে। এখন পরিবারের বড় সন্তান, তার মানে চেঞ্জ হয় না, তার মানে 2a = 5। আবার ক্ষুদ্র অক্ষ ছোট সন্তান সবসময় পাকনামো করে, তার মানে এ বড় হলে 2b হয়, তার মানে 4। তার মানে এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, বির মান হচ্ছে ভাইয়া আমাদের 2। তার মানে উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পাই এ বি, তার মানে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে 2 কাটা, তার মানে শুধুমাত্র আমাদের 5 পাই থাকতেছে। সো এখানে কোনো অপশনই নাই, এখানে অপশন নাই। ঠিক আছে, সো এই টাইপের ভুল দেখো এগুলো কিন্তু অনেক আগে ভুল ছিল। সো এখন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, এখন কখনোই কোনো প্রশ্ন দেখতে পাবা না যে ভাই সঠিক উত্তরে নাই। সঠিক উত্তর অপশনে অবশ্যই থাকবে। এগুলোর অনেক আগের প্রশ্ন তো, সো আগের প্রশ্নে মাঝে কয়েকটা করে ভুল আছে। সো চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে আজকের এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। সো দেখি সবার লাস্ট প্রশ্নটা সবার আগে কে পারো। ঠিক আছে, সো দেখো কি বলছে যে ভাই y² = 4ax পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ কত। ভাই এটা ডিরেক্ট সূত্র। আমি কিন্তু একদম শুরুতে তোমাদেরকে সূত্রটা পড়াইছিলাম, ডিরেক্ট সূত্র। সো সবাই একটু বলো দেখি ভাইয়ারা কি হবে ডিরেক্ট সূত্র। আমাদের এখানে কিন্তু y² = 4ay আছে, y² = 4ay, এতটুকু মাথায় রাখতে হবে। সো এই তো সবাই পারতেছে যে ভাই ডি হবে, সাবাস, ধন্যবাদ। আর যদি x² = 4ay হইতো তখন আমাদের সূত্রটা কি হইতো রে? তখন কিন্তু আমাদের সূত্রটা
একটু চেঞ্জ হইতো, তখন সূত্রটা হয়তো আমাদের কি y প্লাস এ ইকুয়াল টু 0। ওকে, এতটুকু মাথায় রাখবা। সো আলহামদুলিল্লাহ আমাদের কণিক পর্ব 1 ক্লাসটা শেষ। ঠিক আছে, পর্ব 1 আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেললাম। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও দেখো আমরা ক্লাস শেষ করলাম, কারণ দেখো আমাদের আজকে স্মার্ট বোর্ড প্রবলেম। আমার প্রচুর আসলে একটু মন খারাপ। ঠিক আছে, তোমরা দোয়া করিও যাতে আমরা খুব দ্রুত সমাধান করতে পারি। ঠিক আছে, আমি ক্লাসটা নিতে গেছি ভাই, 5 মিনিট আগে রেডি করতে গেছি, যা দেখি হচ্ছে বোর্ডের মধ্যে হচ্ছে স্ক্রিন লক হয়ে গেছে, স্ক্রিন কাজ করতেছে না। এত মেজাজটা খারাপ হয়েছে, ভাবলাম যে হচ্ছে তোমাদের ক্লাসটা নিব না। পরে ঠান্ডা মাথায় ভাবলাম যে ছোট ভাইয়া ছোট আপুরা আমার জন্য একটু হলেও আশা দেখতেছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত হবে। সো আমি কেন এদের আশাটা হচ্ছে বিঘ্ন ঘটাই। সো আমার অনেক মন খারাপ ছিল সত্যি কথা বলতে। আমি শুরুতেই ক্লাসে বলি নাই তোমাদেরকে, কারণ হচ্ছে এখানে স্মার্ট বোর্ডের পিছনে আলটিমেটলি হচ্ছে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে স্মার্ট বোর্ড কিনবো, সেখানে ক্লাস নিব। সো এটার পিছনে ভাই অনেক পরিশ্রম, অনেক ডেডিকেশন, তারপরে অনেক আসলে ডেডিকেশন আছে, এবং অনেক হচ্ছে কষ্ট করে এগুলো করতে হয়েছে। যদিও আলটিমেটলি আল্লাহর রহমতে যেগুলো স্বপ্ন ছিল বাস্তবায়ন হচ্ছে আল্লাহর রহমতে, আস্তে আস্তে তোমাদের দোয়ায়। সো যখনই দেখছি এটা আসলে কাজ করতেছে না, একটু প্রবলেম হয়েছে, মানে খুবই মেজাজটা গরম হয়েছিল, ভাবলাম যে ক্লাসটাই ক্যান্সেল করে দিব। বাট হচ্ছে পরবর্তীতে ঠান্ডা মাথায় ভাবলাম যে না, পোলাপাইন আমার জন্য হলেও একটু হলেও আশা দেখতেছে, একটু হলেও আলটিমেটলি বসে আছে আমার জন্য অপেক্ষা করতেছে। সো যতই কষ্ট হোক না কেন ক্লাসটা শেষ করি। সো এই জন্য আসলে আমরা ক্লাসটা শেষ করলাম। আর অনেকের হয়তো একটু প্রবলেম হয়ে গেছে যে ভাই তোমরা হচ্ছে দেখতে পাও নাই, হয়তো র্যান্ডমলি আজকে হচ্ছে স্ক্রিন শেয়ারে ক্লাস নিলাম। সো মাঝে মাঝে আমাদের দেখো জীবনে দেখো, এই যে আমার এই গল্পটা বলানোর উদ্দেশ্য আছে, কারণ আমি হুদাই তোমাদের এই গল্পটা বললাম না। ওকে, তো দেখো, সো এইটা হচ্ছে তোমার জীবনটা সবসময় অনুকূল পরিবেশে তখন কখনোই ক্রিয়েট করে দিবে না। মাঝে মাঝে তোমাকে প্রতিকূল পরিবেশে ফেলাই দিবে। সো এই প্রতিকূল পরিবেশে তুমি যদি মাথা গরম করো, দেখো আমি গল্পটা বললাম, এটার একটা রিজন আছে। তুমি যদি মাথা গরম করো বা তুমি যদি আশা হারাই ফেলো, এটা তোমার টোটালি লস হয়ে যাবে। এটার ভুক্তভোগী একান্তই তুমি থাকবা, আর অন্য কোনো পার্সন থাকবে না। তুমি যদি প্রতিকূল পরিবেশে নিজেকে কন্ট্রোল করতে না পারো, তোমার খারাপ সময়ে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তোমার খারাপ সময় যদি তুমি কীভাবে উতরাই উঠবা সেটা যদি না ভেবে তুমি হতাশা হয়ে আলটিমেটলি একদম ডিপ্রেশনে পড়ে যাও, এটার ভুক্তভোগী শুধুমাত্র তুমি, আর কোনো পার্সন পৃথিবীতে আর কোনো পার্সন হবে না, শুধুমাত্র ভুক্তভোগী তুমি হবা। সো প্রতিকূল পরিবেশ বা খারাপ সময় এটা সাময়িক। কি ভাইয়া, এটা কিন্তু সাময়িক, স্থায়ী না। এটা কি ভাইয়া, সাময়িক, এটা স্থায়ী না। সো এই প্রতিকূল পরিবেশে অনুকূল পরিবেশ বানিয়ে নিতে হবে, খারাপ সময়কে ভালো সময়ে রূপান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনে টিকে থাকার লড়াই ভাই। জীবন মানেই একটা যুদ্ধ, তুমি যেখানেই যাও তোমাকে সারভাইভ করতে হবে, যুদ্ধ করে টিকে থাকতে হবে, অন্যদের সাথে কম্পিটিশন করে টিকে থাকতে হবে। ওকে, সো এই ছিল আজকের এই গল্পটা বলার সার্থকতা, আলটিমেটলি সারমর্ম বলতে পারো তোমরা। ওকে, সো তোমরা দোয়া রাখিও যাতে আমার স্মার্ট বোর্ডটা খুব দ্রুত ঠিক হয়ে যায়, আর খুব দ্রুতই তোমাদের সামনে হচ্ছে আমি স্ক্রিনে থাকতে পারি। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই ক্লাসের দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করবা, স্ক্রিনশট দিয়ে পেজে নক করবা, ক্লাসের দাগানো স্লাইডটা পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।